কিছু একটা গন্ডগোল হয়েছিল। যাই হোক, হ্যাঁ, কতদূর শুনেছো? কিছুই শুনতে পাইনি সব বারবার যখন মানে বেসিক্যালি কিছু হয়নি, এই ইয়েটা খুললে তারপর থেকে বন্ধ হয়ে গেছে, মানে ফ্রিজ হয়ে গেছিল। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। বেশ, ঠিক আছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা 12:30 বাজে। হুম। আমি যেটা বলছিলাম, অনেকগুলো কথা বলেছি, সেটা রেকর্ডিং এ থাকবে। তো সেই সেটা আমি বলবো যে ওই রেকর্ডিং থেকে শুনে নেবেন, অনেকগুলো কথাই হয়ে গেছে। আর খুব, ঠিক আছে, খুব পড়াশোনার সঙ্গে রিলেটেড প্রশ্ন ছিল না সেটা। আহ, তো যাই হোক, যেটা বলছিলাম আমরা, সেটা হচ্ছে যে ফান্ডামেন্টাল। আমরা আগের দিন বলেছি যে একটা ফান্ডামেন্টাল, আচ্ছা আমি শর্টে বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে ফান্ডামেন্টালি মানুষ একটা সময় থেকে নেচারকে কোশ্চেন করতে শুরু করলো, ঠিক আছে? কিছু এক্সিস্টেন্সিয়াল কোশ্চেন, কোশ্চেন্স লাইক আমি, মানে হু অ্যাম আই, আমরা আমাদের আশেপাশটা কি দিয়ে তৈরি, ঠিক আছে, হ্যাঁ, এই হুম। প্রশ্নগুলো করতে শুরু করলো। এবং এই প্রশ্নগুলো করতে শুরু করাতে যেটা হলো সেটা হচ্ছে যে আম, এই প্রশ্নগুলোর তারা একরকম ভাবে উত্তর দিতে শুরু করলো। এবং মানে আমরা এটা আগের ক্লাসগুলোতে বলেছি যে বেসিক্যালি খুব ওল্ড ইয়েতে যদি আমরা দেখি, যে আজকে যেগুলোকে আমরা রিলিজিয়াস স্ক্রিপচার বলি, সেগুলো একসময় সাইন্টিফিক বই ছিল। কিন্তু একদিন তারা তাদের ট্রুথটাকে অ্যাবসলিউট ট্রুথ বলে মনে করতে শুরু করেছে, এবং বলেছে হ্যাঁ ভাই, আমাদের সমস্ত সাইন্টিফিক ইন্টারভার খতম, যা বুঝেছি এটাই ফাইনাল, এবং এটাকে আমি ইলাবোরেট করি। সেখান থেকে গোটা প্রবলেমটা তৈরি হয়, এবং সেটার অ্যারাউন্ডে আমি অনেকগুলো কথা বলেছি, যেটা রেকর্ডিং এ থাকবে। শুনে হ্যাঁ, দেখতে পারো, ইন্টারেস্টিং হ্যাঁ, হবে। হ্যাঁ। বাট আমি যেটা সোললি বলতে চাইছি সেটা হচ্ছে যে প্রশ্নটা ছিল ফিলোসফি, হোয়াট ইজ ফিলোসফি। তো আমি ওখান থেকে বলার চেষ্টা করছিলাম যে ফিলোসফি আগে যেটা আছে, যে রিলিজিয়ন, রিলিজিয়ন অ্যাকচুয়ালি কি করে। রিলিজিয়ন বেসিক্যালি যেটা করে সেটা হচ্ছে যে এই যে মানুষের কনসাসনেসে মানুষ যে কোনো কিছুকে কোশ্চেন করতে চায়। এটা তার ওই একটা উর্দু শব্দ আছে, ফিতরত, ঠিক আছে? আহ, কিছু করার নেই। সে কিন্তু সোসাইটি তার পলিটিক্স দ্বারা সেই কোশ্চেনটাকে অ্যাফোর্ড করতে পারে না। অ্যাফোর্ড করতে পারে না এই কারণেই, তার কারণ হচ্ছে হ্যাঁ, যে 2 জন 5 জন থাকবে যারা এই কোশ্চেন গুলো করবে, সেখান থেকে সাইন্টিফিক এন্ডেভার চালু হবে, এবং সেটা থ্রু দিয়ে সোসাইটি খানিকটা এগিয়ে যাবে। কিন্তু সবাই এই এক্সিস্টেন্সিয়াল কোশ্চেন গুলো করবে, এটাকে সোসাইটি অ্যাফোর্ড করতে পারে না। তার এটা মনে হয় যে যদি একটা কৃষক যে ধান ফলায় দিনে, সে যদি এই এক্সিস্টেন্সিয়াল কোশ্চেন গুলো করতে শুরু করে, তাহলে সে যতটা ধান ফলাতে পারতো ততটা ধান ফলাবে না। বা একজন লেবার যে 5টা মেশিন বানাচ্ছে দিনে, সে যদি আহ, এই কোশ্চেন গুলো করতে শুরু করে, তাহলে সে 5টা মেশিন বানাতে পারবে না, তার থেকে কম বানাবে, অর্থাৎ প্রোডাকশন রিডিউসড হবে, ঠিক আছে? হ্যাঁ, তো এবং সেই কোশ্চেনটাকে ফলে ও অ্যাফোর্ড করতে পারে না, আরেকটার জন্য অ্যাফোর্ড করতে পারে না বা অ্যাফোর্ড করতে চায় না। সেইটা হচ্ছে যে এই যে একটা কথা আমি ওটার উদাহরণ দিলাম, যে এই যে ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া আজকাল খুব ঘোরে, যে সেটা হচ্ছে যে মেহনত করলে, মানে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল গেট সাকসেস। এখন সাকসেস কি, সাকসেস তো কোনো ইউনিভার্সাল ব্যাপার না। আমি ফলে ওইটা আলোচনা করিও নি, আগেও করিনি, এখনো করছি না। আমি প্রশ্ন করছি যে আচ্ছা, তুমি বলছো যে হার্ড ওয়ার্ক পেজ, হার্ড ওয়ার্ক করলে সাকসেস পাওয়া যায়। শাহরুখ খানও হার্ড ওয়ার্ক করে, গ্রামের কৃষক বা কোনো একটা কারখানায় একটা শ্রমিক, সেও হার্ড ওয়ার্ক করে, মোস্ট প্রবাবলি শাহরুখ খান থেকে বেশি করে। কিন্তু দুজনে তো এক ফুটিং এ দাঁড়িয়ে নেই, দুজনের লাইফ তো এক নয়। একজনের সামান্য মানে কমন কোল্ড হলে পরেও সে ওয়ার্ল্ডের বেস্ট চিকিৎসাটা পায়, আর আরেকজনের মানে 4 স্টেজ ক্যান্সার হলে পরেও সে 200 জনের পিছনে লাইনে দাঁড়ায়, ইফ নট মোর। তো এই যে কোশ্চেনটা, এই 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 ধরনের কোশ্চেন যদি আমি এবার ওই কৃষকটাকে এই এক্সিস্টেন্সিয়াল কোশ্চেনটাকে করতে দিই, অ্যালাউ করি, তাহলে ইভেনচুয়ালি সোসাইটি অনেকগুলো বিপদে পড়বে। 1 নম্বর বিপদ হচ্ছে যে সোসাইটি মনে করছে যে যতটা প্রোডাকশন এর থেকে পাওয়ার কথা, আমি ততটা প্রোডাকশন পাবো না। 2 নম্বর হচ্ছে যে আচ্ছা, যদি প্রোডাকশনের প্রবলেমটাকে আমি সরেও রাখি, যে ব্যক্তি এই প্রশ্নগুলো করা শুরু করবে, সে ইভেনচুয়ালি সোসাইটির যে ইলিউশন, যে ইলিউশন গুলোর মধ্যে দিয়ে সোসাইটি রান করে, সেই ইলিউশন গুলোকে সে দেখতে পেয়ে যাবে। ইলিউশন গুলো দেখতে পেয়ে গেলে পরে সে আর এই ইলিউশন গুলোতে
ফেইথ রাখবে না, বিশ্বাস করবে না, তাহলে গোটা জিনিসটা ঘেটে যাবে। মানে সে তখন প্রশ্ন করতে শুরু করবে যে ভাই আমি সারাদিন 42 ডিগ্রি টেম্পারেচারে বৃষ্টির মধ্যে 50 কেজি চালের বস্তা ডেলিভারি করছি বাড়ি বাড়ি, কিংবা হাতুড়ি পেটাচ্ছি 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, তারপরে আমি একটা সামান্য চিকিৎসা আমার পরিবারের লোকেদের জন্য, আহ, একটা বেসিক ট্রিটমেন্ট সেটা অ্যাফোর্ড করতে পারছি না। হুম, তো শাহরুখ খান কি এমন কত বেশি পরিশ্রম করছে যে সে ওটা করতে পারছে, বা অন্য কেউ? তো এইটা, এই প্রশ্নটা যখনই সে করবে, মানে সে করবেই। এবার সেটাকে বন্ধ করা হয় কি করে, এটাও আমরা আগের ক্লাসে বলেছিলাম যে আগের কোন একটা ক্লাসে, যে এভরি হিউম্যান চাইল্ড ইজ বাই ডিফল্ট আ সায়েন্টিস্ট। ঠিক আছে? আচ্ছা, শোনা যাচ্ছে? তুমি মাঝে মাঝে আওয়াজ দিও, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। এভরি হিউম্যান চাইল্ড ইজ সায়েন্টিস্ট। বাট যখন আমরা বড় হই, সোসাইটি আস্তে 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 আমাদের সেই সাইন্টিফিক অ্যাটিচিউডটাকে কাট ডাউন করতে থাকে। এই কারণেই কাট ডাউন করতে থাকে। এবার হ্যাঁ, তার মধ্যে কিছু লোককে সার্ভাইভও করাতে থাকে নিজের মতো করে, ফলে তারা ইভেনচুয়ালি সায়েন্টিস্ট হবে। এবং এটা দেখলেও বোঝা যায় যে যারা ইভেনচুয়ালি সায়েন্টিস্ট হচ্ছে তারা অনেক বেশি সোসাইটির পক্ষের সায়েন্টিস্ট। ঠিক আছে? অর্থাৎ সোসাইটি যে ইলিউশন গুলো বাঁচিয়ে রাখতে চায়, তারা সেগুলোকে সবসময় খুব চ্যালেঞ্জ করছে না, বা চ্যালেঞ্জ করলেও নিজেদের খুব একাডেমিক জায়গায় দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছে, একদম মানে বাকি লোকেদের সামনে এসে চ্যালেঞ্জ করছে। তো যাই হোক, তো এবার যেটা মূল ব্যাপার সেটা হচ্ছে যে একটা, আমি একটা মানুষকে বড় করতে 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 তার এই কোশ্চেন করার অ্যাটিটিউডটাকে কাট ডাউন করতে চাইছি। কি করে করছি? বাই অ্যাপ্লাইং এ এক্সটার্নাল ফোর্স। এক্সটার্নাল ফোর্স ইজ লাইক, যে তোমার সার্ভাইভালটাকে যদি আমি ট্যাগ করে দিতে পারি তোমার এই কোশ্চেন করার বা না করার সাথে, যে হ্যাঁ তুমি এক্সিস্টেন্সিয়াল কোশ্চেন করবে তো করো, কিন্তু তাহলে তুমি কিন্তু দুপুরের খাবারটা একটু কম পাবে বা একটু লেটে পাবে। ঠিক আছে? যখনই সার্ভাইভালকে আমি ট্যাগ করে দেবো এইগুলো করার সাথে, তাহলে ইভেনচুয়ালি মোস্ট অফ দ্য পিপল তারা এই কোশ্চেন গুলোকে আস্তে আস্তে করতে চাইবে না, কারণ তারা সার্ভাইভালকে এনশিওর করতে চাই, মানে আগে তো বাঁচি তারপর তো প্রশ্ন করবো। তো এইটা একটা দিক। কিন্তু সোসাইটি এটাও বোঝে যে আমি সেরফ এই এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে ওই মানুষের যেটা বেসিক ইনহেরেন্ট নেচার, একটা তো তার সার্ভাইভ করা, এটা সকল প্রাণীর ইনহেরেন্ট নেচার যে আমাকে সার্ভাইভ করতে হবে। মানুষের আরেকটা নেচার হচ্ছে যে মানুষ শুধু সার্ভাইভ করে না, মানুষ কোশ্চেনও করে। ঠিক আছে? এখন সেই যে কোশ্চেনও করে, এই এই যে চিত্রটা, এই যে এই অ্যাটিচিউডটাকে তুমি শুধু এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে থামাতে পারবে না। সে ফর এক্সাম্পল, হ্যাঁ তুমি একজনের মানে বেঁচে থাকাটাকে তুমি এত কঠিন করে দিলে যে প্রশ্ন করার সে সময় পাচ্ছে না। কিন্তু কদাচিৎ কোশ্চিন সামহাউ সে যদি এরকম হয় যে হ্যাঁ আমি রাতের খাবার পেয়ে গেছি, আবার সকালবেলা আমাকে খাবারের চিন্তা করতে হবে, মাঝে আমার কাছে 8 ঘন্টা বা 10 ঘন্টা সময় আছে, এই 8 ঘন্টায় অবশ্যই অনেকে ঘুমাবে, কিন্তু কেউ কেউ 8 ঘন্টা, এই 8 ঘন্টার মধ্যে ½ অ্যান আওয়ার তারা এরকম কিছু এক্সিস্টেন্সিয়াল প্রশ্ন করে ফেলতে পারে। একটা বই তার কাছে চলে এলেও চলে আসতে পারে যেটা সে পড়ে ফেলতে পারে। তাহলে ইভেনচুয়ালি ও যদি প্রতিদিন 30 মিনিট করে এরকম প্রশ্ন করতে শুরু করে, 1 বছর পর দেখা যাবে যে ও একটা ঠিক ঠিক জায়গায় পৌঁছে গেছে, যেখানে তাকে দাঁড়িয়েছে সোসাইটির অনেকগুলো ওই কোট আন কোট ইলিউশনকে কোশ্চেন করতে পারে। সোসাইটি সেটাও অ্যাফোর্ড করতে চায় না। তাহলে সে কি করবে? ঠিক যেমন বাবা মা বাচ্চাদের সাথে করে, যে একটা বাচ্চা গিয়ে কোন একটি খেলনা চেয়েছে, এক্স খেলনা, কিন্তু বাবা মা যে কোনো কারণেই হোক, সেটার দাম বেশি বা অন্য কোনো কারণে এক্স খেলনাটা দিতে চাইছে না। তাহলে কি করবে সে? আহ, সে, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এক্স খেলনাটা সে দিতে চাইছে না, তাহলে সে কি করবে? সে চুজ করেছে আচ্ছা এক্স এর বদলে আমি ওয়াই দেবো। এখন ওয়াই দেবো বললেই তো দিলে হবে না, প্রথমে যেটা করতে হবে যে বাচ্চার অ্যাটেনশনটা শিফট করতে হবে এক্স থেকে ওয়াই। হ্যাঁ, যে আচ্ছা এক্স না ভালো না, তার থেকে দেখো ওয়াই ভালো, ওয়াই তে তুমি কত কিছু পাচ্ছ, এটা পাচ্ছ ওটা পাচ্ছ হ্যান ত্যান। এটা বলতে হবে। এটা সবসময় ওয়ার্ক করবে, ইউ ক্যান নট গ্যারান্টি। বাট ওয়ার্ক না করলেও এটা এক অর্থে ওয়ার্ক করবে। তার কারণ হচ্ছে যে কি হতে পারে, দুটো পসিবিলিটি। একটা পসিবিলিটি হচ্ছে যে বাচ্চা সত্যি অ্যাটেনশনটা শিফট করে গেল, যে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তাহলে এটাই পাচ্ছি, তাহলে তো মিটেই গেল। আর যদি সে অ্যাটেনশনটা শিফট নাও করে পুরোপুরি, যে স্টিল ওর মনে হচ্ছে যে এক্সই ভালো, কিন্তু বাবা মা এক্স দেবে না, খানিকক্ষণ এই নেগোসিয়েশনে খেলা চললো, কত ভালো ওয়াই সেটা বোঝানো হলো, তারপর ওয়াইটা তাকে অ্যাফোর্ড করে দেওয়া হলো। এখন বাচ্চার কাছে অপশন একটাই দাঁড়ায়, যে আমি এক্স চেয়েছিলাম, তো এক্স আমি পেলাম না, কিন্তু ওয়াই পেলাম, মানে স্টিল আই হ্যাভ সাম খেলনা, আই হ্যাভ সাম টয় টু প্লে, সামথিং টু ওয়ার্ক উইথ। ফলে ইভেনচুয়ালি ও ওটাই সেটেল করে যাবে। হ্যাঁ। তো
এটাই, এই সেম জিনিসটা এক্সিস্টেন্সিয়াল কোশ্চেনের সাথে, মানুষের সাথে হিউম্যান সোসাইটি করে বাই ইউজিং রিলিজিয়ান। রিলিজিয়ান কি করে সেটা হচ্ছে যে কতগুলি কমপ্লেক্স কোশ্চেনে ইজি ওভার সিম্পলিফাইড অ্যান্সার প্রোভাইড করে। কেন করে? ওই এগেইন, কারণ তার অ্যাকচুয়াল অ্যান্সারটা সে, মানে অ্যাকচুয়াল অ্যান্সার তো পরে কথা, ওই কোশ্চেন গুলো কি সে অ্যাফোর্ড করতে পারবে না। হ্যাঁ, সে অ্যাফোর্ড করতে পারবে না যে একটা একটা রিক্সা চালক বা একটা হোয়াট এভার ডেলিভারি বয়, সে যদি এই কোশ্চেনটা করতে বসে যে আমি বৃষ্টিতে ভিজে খাবার ডেলিভারি করছি, 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করছি, বাট আমি বেসিক অ্যামিনিটিস গুলোই ঠিক ঠিক করে পাচ্ছি না। আর আমার থেকে অনেক কম পরিশ্রম করে কেউ আহ, অনেক কিছু পেয়ে যাচ্ছে। হ্যাঁ? তাহলে আমাদের দুজনের পরিশ্রমের কি ফুটিংটা সেম? আমরা কি সেম ফুটিং এ দাঁড়িয়ে আমাদের পরিশ্রমকে ইভ্যালুয়েট করা হচ্ছে? না। যখনই সেই কোশ্চেনটা ইভেনচুয়ালি করতে শুরু করবে, সে ইভেনচুয়ালি ইলিউশনটা ভেঙে যাবে যে ও আচ্ছা, তাহলে তোমার সোসাইটিতে একটা গন্ডগোল আছে। তোমার সোসাইটি 1000 জন মানুষকে কম্পিটিশনে নামিয়ে দিয়েছে, যে কম্পিটিশনটা 5 জনের বেশি কেউ জিততেই পারবে না। আর 5 জন জিতবে কারণ 995 জন হারবে, তাদের কষ্টে এরা জিতবে। তো এই কম্পিটিশনটাই ইন ইটসেলফ গন্ডগোলের। সেটা সোসাইটি যদি, এই ইলিউশনটা যদি ভেঙে যায়, ব্যাস চাপে পড়বে সোসাইটি। তাহলে কি করা? সহজ উত্তর দাও। অর্থাৎ যে এই প্রশ্নটা করেও ফেলছে যে ভাই আমি সারাদিন মেহনত করি তাও আমার জীবনে এত কেন সমস্যা, তাকে তুমি বলো যে না, ঠিক কথা, তোমার থেকে শাহরুখ খান অনেক কম মেহনত করে, তুমি অনেক বেশি মেহনত করো, তাও তোমার জীবনে সমস্যা কেন জানো তো? কারণ তুমি আগের জন্মে কিছু একটা গন্ডগোলের কাজ করেছিলে, তার তার তোমাকে এটা পেশ করছে। এবার এটা তুমি কেউ ভেরিফাই করে উঠতে পারবে না। ঠিক আছে? তাহলে তুমি বলতে পারো যে তাহলে আমি কি করব, আমার এই জন্মের সমস্যা আমি কি করবো এটা? না, তুমি তখন বলা হবে যে তুমি যে এই দুনিয়া জাহান বানিয়েছে তার প্রতি গ্রেটফুল হও, তাকে পুজো করো অ্যান্ড অল দ্যাট। তাহলে তুমি, এবার যে এটা বলছে, যে এই এই সলিউশনটা প্রেসক্রাইব করছে, তার একটা পলিটিক্স আছে। ঠিক আছে? সে এমনি এমনি বলছে না, সে জানে সে কেন এটা বলছে। ফলে সে তখন একটা কিছু বলবে যে তুমি গিয়ে এই পুজো করো, ওই পুজো করো, তাহলে এটা হবে। এবার আমাদের দুনিয়াটা চলে প্রবাবিলিস্টিক্যালি। যে ডেলিভারি বয়টা প্রতিদিন, মানে আগের দিন ফ্ল্যাটের লিফটে উঠতে গেছে, আহ, তাকে বলা হয়েছে লিফটে উঠে যাওয়া যাবে না, সিঁড়ি দিয়ে উঠতে হবে, লিফট বাড়ি লোকেদের জন্য। সে খুব, মানে মন খারাপ ছিল ইত্যাদি ছিল, তাকে কেউ বলেছে যে ঈশ্বরের পুজো করতে হবে কিংবা হোয়াট এভার, হাতে একটা জেম স্টোন করতে হবে, হোয়াট এভার, সে করেছে। ইভেনচুয়ালি দেখা যাচ্ছে যে পরের সপ্তাহেতে সে একটা বাড়িতে ডেলিভারি করতে গেছে, তাকে 1000 টাকা টিপস দিয়েছে। তখন সে আরো বেশি ওইটাতে, ওই লুপটাতে সাবস্ক্রাইব করে ফেলে যে আচ্ছা, তার মানে ঈশ্বরকে আমি যদি ভক্তি করি তাহলে ভালো কথা। তো এই যে গোটা লুপটা, এই লুপটা একবার এস্টাবলিশ হয়ে গেলে খুব মজা। এবার এই লুপটা এস্টাবলিশ করতে গেলে ইউ হ্যাভ টু প্রোভাইড সামথিং উইথ দোজ কমপ্লেক্স এক্সিস্টেন্সিয়াল কোশ্চেন। ঠিক আছে? আমি কে, আমি এই দুনিয়ায় কি করছি, এই দুনিয়াটাই বা কি দিয়ে তৈরি, এই প্রশ্নগুলো ভীষণ ভ্যালিড প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো মানুষ করেছিল বলেই মানুষ আজকে এআই বানিয়ে ফেলতে পেরেছে। কিন্তু এগেইন এই প্রশ্নগুলো সবাই করুক এটা সোসাইটি অ্যাফোর্ড করতে পারছে না। পারছে না বলে সে তার ইলিউশনকে বাঁচিয়ে রাখার জন্য সে কতগুলো সিম্পল অ্যান্সার দেবে। দোজ সিম্পল অ্যান্সার আর গিভেন বাই সামথিং, আ স্ট্রাকচার কল্ড রিলিজিয়ন। হ্যাঁ, এবার তারা যে সিম্পল অ্যান্সার গুলো দেবে, তারা খুব বাজে কথা বললে তো কেউ শুনবে না, তাকে একটু ভালো কথা বলতে হবে। তার মানে ওই কারণেই সমস্ত রিলিজিয়নের পেছনে একটা ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট থাকে। এভরি রিলিজিয়ন কন্টেন্ট সাম সর্ট অফ ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট। এন্ড হোয়াট ইজ ফিলোসফি? ফিলোসফির বাংলাটা খুব ভালো শব্দ, সেটা হচ্ছে দর্শন। ঠিক আছে? এই দর্শন শব্দটার মানে জানো তুমি? আহ দর্শন মানে যে দেখে, মানে ইয়েস, দর্শন মানে দেখা। ঠিক আছে? হুম, দেখে। হ্যাঁ, দেখা। সো সেখান থেকে এটা খুব ভালো বোঝা যায় যে অ্যাকচুয়ালি ফিলোসফি মানে হচ্ছে হাউ উই সি ইট। এটা উইটা মানে সিঙ্গুলার নাম্বার হতে পারে, আমি প্লুরাল নাম্বারে লিখলাম হাউ উই সি ইট। আমি কিভাবে দেখছি, এইটা হচ্ছে, বা রাদার আরেকটু ভালো করে বললে, আমি কি কিভাবে দেখে উঠতে পারি, হোয়াট আর দ্য পসিবল ওয়েজ উই ক্যান সি সামথিং। দ্যাট ইজ ফিলোসফি, নাথিং লেস দ্যান দ্যাট, নাথিং মোর দ্যান দ্যাট। এবার
যে ওই একটা কমপ্লেক্স কোশ্চেনের সিম্পল উত্তর দিচ্ছে, তাকে অ্যাটলিস্ট ওই কমপ্লেক্স কোশ্চেনটা একটা এক্সটেন্ট অব্দি বুঝতে হবে। না হলে সে যে উত্তরগুলো দেবে সেই উত্তরগুলো এতই বোকা বোকা হবে যে কেউ বিশ্বাস করবে না। হুম। ফলে তাকে এক লেভেল এগিয়ে চলতে হবে। ফলে যে রিলিজিয়ান তোমাকে এই কোন একটা উত্তর, যে মরার পর কি হয়, কোশ্চেন, মানে কেউ তো মরে গিয়ে দেখে এসে বলতে পারছে না যে কি হয়, তাহলে এটা এটা একটা এক্সিস্টেন্সিয়াল কোশ্চেন। তাহলে এই এক্সিস্টেন্সিয়াল কোশ্চেনটার যে উত্তর দেবে সে যা কিছু একটা বললে তো হবে না যে মরার পর এটা হবে, মানে কি যারা বলে দিলে যে মরার পর ম্যাকডোনাল্ডস এর বার্গার খেতে পাওয়া যাবে, বললে হবে না। তো তোমাকে এমন কিছু বলতে হবে হুইচ ইজ ফার্স্ট অফ অল বিলিভেবল, সেকেন্ড অফ অল হ্যাভ সাম সর্ট অফ লজিক্যাল ফুটিং। ঠিক আছে? ফলে গোটা জিনিসটা শুরু হয় ফিলোসফি থেকে। ফিলোসফি থেকেই বিজ্ঞানে এসে পৌঁছানো যায়, ফিলোসফি থেকেই রিলিজিয়ান এসে পৌঁছানো যায়। ফিলোসফি যে সময় গিয়ে বলে যে আচ্ছা আমি এইভাবে গোটা জিনিসটা দেখলাম। বাই দ্য ওয়ে, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। ফিলোসফি যেই মুহূর্তে গিয়ে এটা বলে যে আমি তো আমি আমি ইয়ে করলাম তো, আহ, একটা কিছু সে, আমি একটা জিনিসকে এইভাবে দেখবো। ঠিক আছে, ভালো কথা, তুমি দেখো। এইবার তুমি যখন দেখছো দেখছো দেখছো, আহ, একটা সময় গিয়ে ও বলে যে আচ্ছা আমার এই দেখাটা কতটা ঠিক, আমি এটা টেস্ট করব। তার জন্য সে কতগুলো এম্পিরিক্যাল রাস্তা তৈরি করে, দ্যাট ইজ সায়েন্স। আর একটা সময় গিয়ে ওই ফিলোসফিক্যাল এন্ডেভারটাই দাবি করে যে ভাই আমি যা দেখি এটা টেস্ট করার দরকার নেই। সেটা খানিকটা টেস্ট করার পরেও হতে পারে, আগেও হতে পারে, যে যা টেস্ট করেছি বা করিনি হোয়াট এভার, এইটাই ফাইনাল। অ্যান্ড দ্যাট ইজ কল্ড রিলিজিয়ন। অ্যান্ড রিলিজিয়ন এত বেশি অ্যাকসেপ্টেড তার কারণ হচ্ছে ওই কমপ্লেক্স কোশ্চেন গুলো তুমিও করো, আমিও করি, সবাই করতে চায়, আমাদের ভেতরে ওটা আছে। এবার প্রবলেম হচ্ছে যে আমি এটা অ্যাফোর্ড করতে পারবো না। তাহলে অ্যাফোর্ড করতে পারবো না মানে কি, তাহলে আমি কতগুলো ফিলার দিই। ইটস লাইক, হয় না যে যারা ডাইটিং করে এবার ফলে তাদের ক্যালোরি ডেফিসিট থাকতে হয়। মানে যদি টু- মানে 2400 ক্যালোরি আমার দরকার হয়, তো আমি তার থেকে 40% ডেফিসিটে খাবার খাচ্ছি। এবার সেই যে খাবার খাচ্ছে আমার খিদে তো পাচ্ছে না, খিদে একটা ইরিটেশন হয়। তখন তারা কি করে, তারা এমন খাবার খায় যেটা পেট ভর্তি করাবে কিন্তু যেটা ক্যালোরি কন্টেন্ট কম। ঠিক আছে, তার মানে তারা স্পেস ফিলিং খাবার খায়। ঠিক আছে, এই ওটস ফোটস হাবি যাবি যা আছে। তো ইট ইজ কাইন্ড অফ লাইক দ্যাট, যে এক্সিস্টেন্সিয়াল কোশ্চেন গুলোকে আমি অ্যাফোর্ড করতে পারবো না। জাস্ট লাইক যে ডায়েট করতে সে ক্যালোরি অ্যাফোর্ড করতে পারবে না। তাহলে আমি কতগুলো এমন জিনিস দিয়ে ভরাই যে জিনিসগুলোর মধ্যে ক্যালোরি আছে কিন্তু তার তুলনায় ভলিউমটা অনেক বেশি। ঠিক তেমনি এখানেও যেগুলোর মধ্যে কিছু ট্রুথ আছে বাট তার তুলনায় ওভারঅল জিনিসটা অনেক বেশি স্পেস ফিলিং। এবার এই এত কথা আমি বললাম স্যার একটা জিনিস এস্টাবলিশ করতে, সেটা হচ্ছে যে যা কিছু আমরা সাইন্টিফিক্যালি পড়বো, বিশেষ করে একদম শুরুর দিকে লাইক অ্যাটমিক স্ট্রাকচার, এর পেছনে একটা ফিলোসফিক্যাল কোশ্চেন আছে। এন্ড দ্যাট ফিলোসফিক্যাল কোশ্চেন ইজ হিয়ার, যে আমাদের এই দুনিয়া কি দিয়ে তৈরি। এই যে আমি জন্মাচ্ছি, জন্মানোর পর থেকে আমার কনসাসনেস ডেভেলপ করছে এবং ইভেনচুয়ালি আমি নানা জিনিসকে দেখতে শিখছি। যা দেখছি তা আসলে কি, কি দিয়ে তৈরি। হ্যাঁ, এটা ইভেনচুয়ালি তুমি যদি অনেক পিছনের দিকে চলে যাও তাহলে দেখবে এর উত্তর দিয়েছে রিলিজিয়ন গুলো দিয়েছে, এবং এখনো যারা ওইসব রিলিজিয়নে বিশ্বাস করে তারা ওইগুলোই বিশ্বাস করে যে মানুষের, মানে আমাদের আশপাশ 5 এলিমেন্টস দিয়ে তৈরি। শুনে দেখবে, কোথাও শুনে থাকতে পারো পঞ্চভূত। হ্যাঁ, কি ফাইভ, দোজ আর 5 এলিমেন্টস, মানে আহ, সেই 5 এলিমেন্টস গুলো কি কি? সিম্পল। আচ্ছা, তার হচ্ছে যে স্কাই, আর্থ, ফায়ার, ওয়াটার অ্যান্ড এয়ার। ঠিক আছে, এবার আমরা আজকের কনসেপ্টে জানি যে এর মধ্যে প্রথম কথা হচ্ছে যে এর মধ্যে সবকটা আদৌ মেটেরিয়ালই নয়। মানে আমাদের আশেপাশের জগৎ কি দিয়ে তৈরি এটা বলতে গেলে তো আমাকে প্রথমে বলতে হবে, কারণ আমি খুঁজছি যে হোয়াট আর দ্য ফান্ডামেন্টাল মেটেরিয়ালস উইচ ক্রিয়েট দিস ওয়ার্ল্ড। তার মধ্যে আমি এমন জিনিস রেখেছি যেটা মেটেরিয়ালই নয়। সে ফর এক্সাম্পল স্কাই, স্কাই ইজ নট অ্যান মেটেরিয়াল, স্কাই ইজ এ কনসেপ্ট। ঠিক আছে, এটা এটা বোঝো কি, যে স্কাই ইজ এ কনসেপ্ট, স্কাই ইজ নট আ মেটেরিয়াল। হ্যালো? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, এই 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 যেটা বললাম আমি, যে স্কাই ইজ নট আ মেটেরিয়াল, এটা কি আমরা বুঝি? Rather,
কনসেপ্ট, এটা আমরা বুঝি। আহ বুঝি না তার মানে কিছুই না। সিম্পল ব্যাপার। সে ফর এক্সাম্পল, এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, ঠিক আছে? এখানে তুমি দাঁড়িয়ে আছো, আর এখানে একটা ছোট ইনসেক্ট, কোন একটা ইনসেক্ট আছে, ঠিক আছে? সাম অ্যান্ট। এই অ্যান্টের রেসপেক্টে এটা স্কাই, তোমার রেসপেক্টে হুম এটা স্কাই, ঠিক আছে? আবার তোমার পাশে একটা দোতলা বাড়ি আছে, তার ছাদে যে আছে তার জন্য এটা স্কাই নয়। ইন প্রিন্সিপাল স্কাই, কিন্তু আমরা বলি না, ঠিক আছে? সো স্কাই কোনো মেটেরিয়াল না, স্কাই একটা কনসেপ্ট, ঠিক আছে? এনিথিং অ্যাবভ গ্রাউন্ড স্কাই, ঠিক আছে? সো হ্যাঁ হুম, তো এই হচ্ছে ব্যাপার। আমি সেই অ্যাবভ গ্রাউন্ড থেকে তুমি কত দূর যাবে, এভরিথিং ইজ স্কাই, ঠিক আছে? যাই হোক, তো তো বেসিক্যালি তার মানে এই যে 5 মেটেরিয়ালের কথা বলা হচ্ছে রিলিজিয়াস স্ক্রিপচার গুলোতে, আহ, সেগুলো তার মানে ফান্ডামেন্টাল মেটেরিয়াল নয়। বাট এখান থেকেই বোঝা যায় যে এই এইগুলো যখন লেখা হচ্ছে, এই যে আমাদের 5 এলিমেন্ট দিয়ে আমরা তৈরি, এই কোশ্চেন গুলোতে অ্যাটলিস্ট মেবি 2000 বছর আগে আহ, এই প্রশ্নগুলো করা হচ্ছে এবং তার উত্তর দেওয়া হচ্ছে, ঠিক আছে? তাহলে 2000 ইয়ার্স এগো মানুষের মাথায় এই প্রশ্ন চলে এসেছিল, তারা এই এক্সিস্টেন্সিয়াল কোশ্চেন গুলো করছিল যে আমাদের দুনিয়া কি দিয়ে তৈরি। সেইখান থেকে প্রোগ্রেস হতে শুরু করেছে। তুমি যদি খুব বিয়ন্ডে যাও, ঠিক আছে, তাহলে তুমি দেখতে পাবে কনাদ বলে একজন ভদ্রলোক আছে, ঠিক আছে? কনাদ, ইন্ডিয়ান, ঠিক আছে? মানে ইন্ডিয়ান মানে তখন ইন্ডিয়া বলে কিছু ছিল না, বাট ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কথা বলছি, ঠিক আছে? আহ, হুম এবার কনাদের টাইমটা মোটামুটি, আহ, আমি ভুলে যাই, যে তুমি সার্চ। কনাদ সেকেন্ড সেঞ্চুরি বিসি, ঠিক আছে? হম, তার মানে কত বছর আগে? 6 সেঞ্চুরি টু সেকেন্ড সেঞ্চুরি, ওকে। মানে এই মাঝামাঝি কোন একটা সময় জন্মেছিল, আমাদের পক্ষে বোঝা সম্ভব না। তো আমরা মোটামুটি অ্যাভারেজ নিই 6 to 4 2, মানে হচ্ছে 4th সেঞ্চুরি বিসি ধরো, ঠিক আছে? 4th সেঞ্চুরি বিসি মানে কত বছর আগে? মানে 2400 বছর আগে। 2400 বছর আগে, ঠিক আছে? তাহলে 2400 বছর আগে প্রথম একজন লোক আসছে, যে বলছে যে এই দুনিয়া আলটিমেটলি কতগুলি ফান্ডামেন্টাল, মানে কতগুলি মানে একটাই বলছে সে, একটা ফান্ডামেন্টাল পার্টিকেল দিয়ে তৈরি, ঠিক আছে? তো সে প্রথম প্রপোজ করছে যে দিস ওয়ার্ল্ড ইজ মেড অফ সাম ফান্ডামেন্টাল পার্টিকেল। এবার ওটাকে নাম দিচ্ছে, ঠিক আছে? হি নেমড ইট পরমাণু বা পরমাণু, ঠিক আছে? হুম, এটাকে ভাঙলেই বোঝা যায় পরমাণুর মধ্যে দুটো শব্দ আছে, একটা হচ্ছে পরম, আর একটা হচ্ছে অণু, ঠিক আছে? হ্যাঁ, অণু মানে স্মল ফ্র্যাগমেন্ট, ঠিক আছে? আর পার্টিকেল যা বলতে পারো, ঠিক আছে? ফ্র্যাগমেন্ট or particle, whatever, বা ইউনিট, whatever the division, তো ভালো। আর পরম মানে হচ্ছে অ্যাবসলিউট, ঠিক আছে? সো অ্যাবসলিউট পার্টিকেল, এভরিথিং ইজ মেড আপ ফ্রম দ্যাট অ্যাবসলিউট পার্টিকেল, সো পরমাণু, ঠিক আছে? এটা কনাদ বলছে অ্যারাউন্ড 6 to 2 বিসি, ঠিক আছে? হুম, মানে 2600 বছর আগে, ঠিক আছে?
এটা থেকে বোঝা যায় যে আমি তখন বলেছিলাম, ওই পথটা তুমি শুনতে পাওনি, সেটা হচ্ছে যে আম, মানব সভ্যতার ইতিহাসে দুটো জায়গায়, মানে আজকের পৃথিবীর রেসপেক্টে যদি ভাবি, দুটো জায়গায় এনশিয়েন্ট ফিলোসফি গুলো ডেভেলপ হয়েছিল। একটা হচ্ছে আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, দেখেই বোঝা যায় যে আমাদের ঋগ্বেদের, যে ঋগ্বেদ বলে যে ব্যাপারটা আছে, হ্যাঁ, সেটা বেসিক্যালি কতগুলো পুজোর মন্ত্র, কিন্তু তার মধ্যে কিছু ফিলোসফিক্যাল অ্যাসপেক্টও আছে। এইগুলো মোটামুটি আজ থেকে 4,000 বছর আগে, 5,000 বছর আগে লেখা হয়েছে, ঠিক আছে। এবার আমাদের এখানে মানে আমরা বুঝতেই পারছি যে আমরা যেগুলো লেখা হিসাবে পাবো, সেইগুলো নিশ্চয়ই কখনোই প্রিসিড করতে পারে না লেখার পদ্ধতি আবিষ্কার হওয়াটাকে, ঠিক আছে। তো যেহেতু মানুষের লেখার পদ্ধতি আবিষ্কার করেছে ওই ধরো 5-6 হাজার বছর আগে, ফলে আমরা যেসব মহাভারত, রামায়ণ, হাবি জাবি যা পাই, এগুলো মানে এই যত স্ক্রিপচার আছে, সেগুলোর একম্যাক্স বয়স হতে পারে 5,000 আমাদের চোখে। বাট তার আগে মানুষ ডেভেলপ করছিল, তো মোস্ট অফ দ্য থিং, এই রিলিজিয়ান, এই ধরনের ফিলোসফিক্যাল আইডিয়া, এগুলো সবই ব্যাক হয় নিওলিথিক পিরিয়ডে। নিওলিথিক পিরিয়ড মানে হচ্ছে যে সময় মানুষ চাষবাস শিখছে, এগ্রিকালচার শিখছে, দ্যাট ইজ অ্যারাউন্ড 13,000 ইয়ার্স ফ্রম নাও, ঠিক আছে। হ্যাঁ, ফ্রম নাও না, মানে 13,000 ইয়ার্স এগো, ঠিক আছে। সো 13,000 বছর আগে থেকে মানুষ এই ধরনের এক্সিস্টেন্সিয়াল কোশ্চেন গুলো করতে শুরু করছে। ইভেনচুয়ালি 2-4 হাজার বছর হয়তো লেগেছে তাদেরকে ওই কোন একটা ফর্মুলেশন গিয়ে পৌঁছতে। হ্যাঁ, তো ইউ ক্যান নট ফাইন্ড এনি রিলিজিয়ন ওল্ডার দেন 6,000 ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। 6,000-7,000 ইয়ার্স এর থেকে বেশি ওল্ড রিলিজিয়ন পাবেই না। কারণ ওই সময় মানুষ ঈশ্বরের কনসেপ্টকে তৈরি করছে, ওই সময় মানুষকে বাধ্য হয়ে করছে, তাকে করতে হচ্ছে। ওই সময় তাকে রিলিজিয়ন ডেভেলপ করছে, সংস্কৃতি ডেভেলপ করছে। নাও দ্য থিং ইজ যে এইটা কোথায় প্রথম হচ্ছে, এটা দুটো জায়গায় হচ্ছে ইভেনচুয়ালি। একটা হচ্ছে যে আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, আরেকটা হচ্ছে তোমার ওই আজকে যেটা ইসরায়েল, প্যালেস্টাইন, লেবানন, ওই পোর্শনটা, ঠিক আছে। হ্যাঁ, এবং এর দুটো রেসিডিউ দেখানো যায় তোমাকে এক্ষুনি। একটা হচ্ছে যে এই যে দেখালাম যে কণাদের মতো লোক, যে 2,600 বছর আগে এটা চিন্তা করছে যে এই দুনিয়া কতগুলি ফান্ডামেন্টাল পার্টিকেল দিয়ে তৈরি। হ্যাঁ, আবার আহ, তুমি যদি চিন্তা করে দেখো যে এই যে এই যে অ্যাব্রাহামিক লাইনেজটা, মানে যেটা ফার্স্ট রিলিজিয়ান, যদি আজকে রিলিজিয়ানের রেসপেক্টে দেখি, দ্যাট ইজ জিউস, ঠিক আছে। এই হুম। জিউস, খ্রিস্টান, ইসলাম, এই সমস্তটা দেখবে ইসরায়েল, প্যালেস্টাইন, ওই ওই পোর্শন থেকে এসছে, ঠিক আছে। হ্যাঁ, তার মানে ওইখানেও এই ধরনের এক্সিস্টেন্সিয়াল মানে ফিলোসফিক্যাল জিনিস শুরু হয়েছিল। ইউরোপে মানে আজকের দিকে আমরা দেখতে গেলে ফিলোসফি বলতে আমরা বুঝি ইউরোপিয়ান ফিলোসফি, লাইক আর্থার শোপেনওয়ার, কান্ট, ঠিক আছে, ইমানুয়েল কান্ট থেকে শুরু করে টলস্টয়, অমুক তমুক। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে ফার্স্ট, মানে অ্যারাউন্ড সবচেয়ে ওল্ডেস্ট ইউরোপিয়ান ফিলোসফার যদি আমাকে বলতে হয়, দ্যাট মেবি হবে পাইথাগোরাস। পাইথাগোরাস আজ থেকে মেরে কেটে কত, আমার ধারণা 600-800 বছর কি আরেকটু বেশি আগে হবে। হ্যাঁ, পাইথাগোরাস কতদিন আগে, না পাইথাগোরাস আরেকটু বেশি, ওটা 2,000 হবে কি। 6-7, ও মানে অ্যারাউন্ড ইয়ের সময়। পাইথাগোরাস ইজ দিস ইয়ার অ্যাবাউট 520 BC। হ্যাঁ, পাইথাগোরাস হচ্ছে ওই অ্যারাউন্ড 26, মানে এই যে সময় কণাদ এটা প্রেসক্রাইব করছে বেসিক্যালি, ঠিক হ্যাঁ। আছে। কণাদ এটা প্রেসক্রাইব করছে। এবার বুঝতে হবে যে পাইথাগোরাস হচ্ছে ফার্স্ট ইউরোপিয়ান ফিলোসফার। হ্যাঁ, মোটামুটি পাইথাগোরাসের সময়টা হচ্ছে ফার্স্ট ইউরোপিয়ান ফিলোসফি ইয়ে হচ্ছে। এবং এটা চিন্তা করলেই বোঝা যায় যে আহ, আমাদের ইউরোপ বা ইত্যাদিতে খ্রিস্টান রিলিজিয়ানটা যে আছে, সেই খ্রিস্টান রিলিজিয়ানের বয়স মেরে কেটে 2,000 বছর, ঠিক আছে, 2,000 ইয়ার, ঠিক আছে। হ্যাঁ, তো হুম। আমার ওই 600টাই মনে আছে, মানে ওটা যে বিসি সেটা মনে নেই, যাই হোক। আহ, হ্যাঁ, তো 600 হতেই পারে না, তার কারণ হচ্ছে যে যিশু খ্রিস্টই 2,000 বছর আগে। হ্যাঁ। তো যাই হোক, তো হ্যাঁ, বাট এবার আমি যদি ইন্ডিয়ান ফিলোসফিতে আসি, মানে ইন্ডিয়ান কন্টিনেন্টের যে ফিলোসফি, সেটা সেটা প্রচুর আগে। মানে এই যে বেদগুলো, এগুলোই 4,000-5,000 বছর আগে। এবং এই ফার্স্ট অ্যাথিস্ট ফিলোসফি,
ঠিক আছে? হ্যাঁ, আমরা আমরা অ্যাথিজমকে খানিকটা রিলেট করি টু ইউরোপিয়ান ফিলোসফি, বাট দ্য ফার্স্ট অ্যাথিস্ট ফিলোসফি ইন দ্য ওয়ার্ল্ড হ্যাজ ডেভেলপড ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, নেমলি চারবাক। ঠিক আছে, চারবাক ফিলোসফি, যেটা আজ থেকে প্রায় 3,500 মানে 3,500 ইয়ার্স এগো একটা ফিলোসফিক্যাল রেভলিউশন হয়েছিল ইন্ডিয়াতে। যারা ভীষণভাবে মেটেরিয়ালিস্টিক ছিল, অর্থাৎ যারা মনে করতো যে এই দুনিয়াতে যা আছে সেটাই ফাইনাল, there is nothing such thing called God, nothing such thing called afterlife and all that, ঠিক আছে? তো যাই হোক, সো এই দুটো জায়গায় ডেভেলপ হয়েছে। এই পার্টিকুলার ক্ষেত্রেও খানিকটা তুমি উদাহরণ পাবে যে এই পাইথাগোরাস 200 কত বললাম, 2,600 মানে 2,600 ইয়ার্স এগোতে পাইথন কি নাম ওর? কনাদ। ঠিক আছে, কনাদ এটা প্রেসক্রাইব করছে যে ভাই একটা ফান্ডামেন্টাল পার্টিকেল থাকতে পারে। এর কন্টেম্পোরারি, ঠিক আছে, মানে এই এই সেম আইডিয়াতে এসে পৌঁছাচ্ছে ইউরোপিয়ান ফিলোসফাররা অনেকটা পরে। নেমলি প্রথম যে এখানে এসে পৌঁছাচ্ছে তার নাম হচ্ছে ডেমোক্রেটাস। ঠিক আছে, এই ডেমোক্রেটাস প্রথম এসে ও এই এই এস্টাবলিশ করছে যে হ্যাঁ, দের ইজ সামথিং অর সাম ফান্ডামেন্টাল পার্টিকেল, দের উইল বি সাম ফান্ডামেন্টাল পার্টিকেল। ঠিক আছে, এবার ডেমোক্রেটাস এটা কখন করছে? ডেমোক্রেটাস এটা করছে অ্যারাউন্ড তোমার 4th-5th সেঞ্চুরি বিসি। ঠিক আছে, হ্যাঁ, মানে অ্যারিস্টটল হচ্ছে 4th সেঞ্চুরি বিসি, ওই সময় ডেমোক্রেটাস। ঠিক আছে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রেও এই ইন্ডিয়ান মানে কণাদের প্রেসক্রিপশনটা অনেক আলাদা। এরপরে এটা হচ্ছে ডেমোক্রেটাস। ডেমোক্রেটাস প্রথম একটা আইডিয়া দিচ্ছে, তাও কণাদের মতো অত ডিটেলসে নয়, হ্যাঁ, যে একটা অ্যাটমের কনসেপ্ট দিচ্ছে। ঠিক আছে, অ্যাটম, সেটা অ্যারাউন্ড ওই 4th সেঞ্চুরি বিসি। এরপরে বিভিন্ন লোক বিভিন্ন রকম ভাবে এই এই জিনিস করতে চেয়েছে, যে আমাদের দুনিয়া কিভাবে কি দিয়ে তৈরি। ঠিক আছে, করতে 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 এর মাঝের জার্নিটা বলাই যায়, কিন্তু আমরা তো অ্যাটমিক স্ট্রাকচারে চলে যেতে চাই কুইকলি, ফলে খুব বেশি সময় নষ্ট করা যাবে না। ইভেনচুয়ালি প্রথম যে কনসেপ্টে গিয়ে দাঁড়ায় দুনিয়া, একটা ফান্ডামেন্টাল কোশ্চেন, যে ম্যাটার অর মেটেরিয়াল, হোয়াট এভার তুমি বলো, ঠিক আছে, ম্যাটার অর মেটেরিয়াল, ডিসক্রিট, এটা আমি একদম তোমাদের সেই প্রথম যে একটা ছোট্ট ক্লাস নিয়েছিলাম সেখানেও বলেছিলাম, ডিসক্রিট নাকি কন্টিনিউয়াস। ঠিক আছে, হুম। এই কোশ্চেনটা ইভেনচুয়ালি এসে কোলাপস করে। ঠিক আছে, কারণ ইফ ইউ আর সেইং দ্যাট দেয়ার আর সাম ফান্ডামেন্টাল পার্টিকেল হুইচ by which this whole universe is made of, you are subscribing to idea that matter is discrete. But if you are saying that every material has some unique identity, like a pen is a pen, like a book is a book, then what you are saying is essentially that it is continuous. A pen is a pen. You cannot break a pen in smaller parts or smaller entity other than a pen itself. ঠিক আছে, তো এই যে গোটা টাসেলটা, ঠিক আছে, এই গোটা টাসেলটার মধ্যে রিলিজিয়নও ছিল কিন্তু, হ্যাঁ, মানে আর্লি ফিলোসফাররা, ফিলোসফিতে কিন্তু বললাম রিলিজিয়ান আসছে, সায়েন্স আসছে, বলে এই নিয়ে মারামারি চলছিল, মারামারি চলছিল চলছিল চলছিল, এবং ইভেনচুয়ালি 1808-এ জন ডাল্টন বলে একজন আসে। জন ডাল্টন, সে প্রথম অ্যাটমিক থিওরি বলে একটা জিনিস প্রেসক্রাইব করে। এটা তুমি ক্লাস 10-এ পড়লেও পড়ে থাকতে পারো। ঠিক আছে, হ্যাঁ, এই জন ডাল্টনের নামটা শুনেছো তো? হ্যাঁ। হ্যাঁ, ডাল্টন কি বললো এসেন্সিয়ালি, বইতে দেখবে অনেক বড় করে লেখা থাকে কি করি। এসেন্সিয়ালি কতগুলো কথা বললো। এক নম্বর হচ্ছে যে এভরি মেটেরিয়াল ইজ মেড অফ সাম ফান্ডামেন্টাল পার্টিকেল কল্ড অ্যাটমস। ঠিক আছে, এভরি মেটেরিয়াল
is made of some fundamental particle called atom. ঠিক আছে, atom. সেকেন্ড পয়েন্ট বললো atom are indestructible. ঠিক আছে, it cannot be destroyed or created. না, এটা বোধহয় ডিস্ট্রাক্টিভ, এটা বোধহয় বলেনি ও। আমি বলছি বাড়ি ইনডিস্ট্রাক্টিবলটা বলেছিল, ঠিক আছে। হ্যাঁ মানে, বা রেদার এটাকে ডাল্টনের কাছাকাছি বলতে গেলে এটা বলা হবে অ্যাটমস আর ইনডিভিজিবল। ইনডিভিজিবল অর্থাৎ অ্যাটমকে তুমি আর ওর থেকে ছোট পার্টিকেলে ভাঙতে পারবে না। অ্যাটমস আর ফান্ডামেন্টাল, ওই যে সেই কণাদের কনসেপ্ট, পরমাণু, ঠিক আছে। হ্যাঁ, এই দুটোই সেন্ট্রাল প্রপোজিশন। এছাড়াও ডাল্টন আরো কতগুলো প্রপোজিশন দিয়েছিল, সেটা হচ্ছে যে ওই অ্যাটম গুলো কতগুলো ইন্টিজার রেশিওতে কম্বাইন করে মেটেরিয়াল তৈরি করে। হ্যাঁ, অবভিয়াসলি ইন্টিজার, মানে যদি ডাল্টনের প্রেসক্রিপশন মানতে হয়, ডাল্টন তো বলছে যে অ্যাটমকে তুমি ভাঙতে পারবে না, তাহলে অবশ্যই অ্যাটম থেকে যখন মলিকুল তৈরি হবে তারা ইন্টিজার রেশিওতেই জয়েন হবে। 1.5 অক্সিজেন হতে পারে না, কারণ আইদার একটা অক্সিজেন অ্যাটম অর দুটো অক্সিজেন অ্যাটম। 1.5 অক্সিজেন অ্যাটম হতে পারে না। সো এই দুটোই সেন্ট্রাল প্রপোজিশন, যে এভরি মেটেরিয়াল হ্যাভ সাম ফান্ডামেন্টাল পার্টিকেল কল অ্যাটম, এন্ড অ্যাটম আর ইন্ডিভিজুয়াল। অ্যাটমকে আর আমি এর থেকে স্মলার পার্টিকেলে ভাঙতে পারবো না। এছাড়াও কতগুলো প্রপোজিশন ডাল্টন দেয়, আমরা সেখানে ইম্পর্টেন্ট মনে করছি না। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে 1808-এ এই ঘটনাটা ঘটছে, ও একটা থিওরি ডেভেলপ করছে, কিন্তু এর থেকে প্রায় 100 বছর, অর্থাৎ 1905 এই পর্যন্ত, অর্থাৎ হোয়াট ডাল্টন ইজ এসেন্সিয়ালি সেইং ইজ ম্যাটার ইজ ডিসক্রিট না কন্টিনিউয়াস, কি বলছো? হ্যামিল্টন বলছে ডিসক্রিট। ডিসক্রিট, ঠিক আছে। বাট সেইটা ফান্ডামেন্টালি ম্যাথামেটিক্যালি প্রুভ হতে এবং গোটা ওয়ার্ল্ডকে সেই জায়গায় এসে দাঁড়াতে অ্যাট অ্যারাউন্ড 1905। অ্যাকচুয়ালি 1905-এরও পরে, কারণ 1905-এ আইনস্টাইন বার্নৌলি এমার্সনের পেপারটা রিলিজ করছে, তারপরে তার পিয়ার রিভিউ হচ্ছে, আরো অনেকে টেস্ট করছে ইত্যাদি। ফলে অ্যারাউন্ড 100 বছর পর ওটা গিয়ে এস্টাবলিশ হচ্ছে। বাট সায়েন্স ইজ ভেরি নন লিনিয়ার, ঠিক আছে। আমরা সিলেবাসের মতো করে পড়ি যে আমরা আগে এটা পড়বো, তারপরে ওটা পড়বো, তারপরে এটা করবো। বাট সায়েন্স এসেন্সিয়ালি ইজ ভেরি নন লিনিয়ার। তার এক্সাম্পলটা এখানে দেখা যায় যে 1808-এ জন ডাল্টন একটা থিওরি নামিয়ে দিচ্ছে, মানে একটা মডেল নামিয়ে দিচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার, ফার্স্ট অ্যাটমিক স্ট্রাকচার মডেল। অ্যাটমিক স্ট্রাকচার মডেল না, কনসেপ্ট অফ অ্যাটম নামিয়ে দিচ্ছে, অ্যাটমের মডেল নামিয়ে দিচ্ছে। বাট অ্যাকচুয়ালি ম্যাটার ডিসক্রিট না কন্টিনিউয়াস, এই প্রপোজিশনটাই ফাইনালাইজ হতে লাগছে আরো 100 বছর। তার মধ্যে কি কি ঘটছে, তার মধ্যে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে, আরো অনেক কিছু ঘটছে। তার মধ্যে ল্যাভোসিয়ার আছে, এ আছে, ও আছে, সবাই নানা রকম ইয়ে করছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে কেউ যদি অ্যাটমিক স্ট্রাকচারের হিস্ট্রি বলতে চায়, তাহলে তাদের কথাগুলো বলতে হবে, কারণ তাদের ওই ইনসাইট গুলো, ল্যাভোসিয়ার অক্সিজেন আবিষ্কার করছে, এনিথিং, কোনো কিছুকে জ্বলতে গেলে, বার্ন করতে গেলে অক্সিজেন লাগে, সেইটা সে বলছে। আহ, এরকম অনেকে থাকবে, ঠিক আছে, অ্যাভোগাড্রো আছে পরে, অনেকে থাকবে যাদের গুলো, মানে যাদের ওই স্মল স্মল ইনভেনশন গুলো, স্মল স্মল একটা লাইন তারা যে কনক্লুড করতে পেরেছে এই এই রিয়েলিটির সাথে ইন্টারঅ্যাক্ট করে, সেইটা হয়তো একটা বিগ পিকচারে একটা ইম্পর্টেন্ট পাজল পিস। কিন্তু আমাদের আপাতত দরকার নেই, আমরা এখান থেকে ডিরেক্টলি জাম্প করবো যেখানে, সেটা হচ্ছে, এটা আপাতত মুছে দিই, সেটা হচ্ছে 1864, ঠিক আছে। এখানে রবার্ট বাউন বলে একজন লোক, সে কি করছে, সে একজন বায়োলজিস্ট ছিল, ঠিক আছে। সে একটা পেট্রি ডিশের মধ্যে জল নিয়ে তার মধ্যে কতগুলো পোলেন গ্রেইন ছেড়ে দিয়েছে, ঠিক আছে। দিস আর সাম পোলেন গ্রেইন, ফুলের পড়া গ্রেন আছে, ঠিক আছে। দিয়ে মাইক্রোস্কোপের তলায় এই পোলেন গ্রেন গুলোর মুভমেন্ট ট্র্যাক করছে। ও দেখতে পাচ্ছে যে এরা এরকম জিগজ্যাগ মোশন করছে, সামথিং লাইক, ঠিক আছে, এমন করছে। হুম। এবার এর রিজনটা
ক্লিয়ার নয়, কারণ ততদিনে নিউটন চলে এসছে। নিউটন এটা বলে দিয়েছে যে এ পার্টিকেল ক্যান অনলি মুভ ইফ দেয়ার ইজ সাম এক্সটার্নাল ফোর্স। ঠিক আছে। মানে নিউটনের ফার্স্ট ল এসেনশিয়ালি তাই বলে যে ইফ দেয়ার ইজ নো if there is no external force applied to a particle or to a system, that system will remain in rest if it is in rest, or it will maintain its exact uh, motion state. মোমেন্টাম। হ্যাঁ, মোমেন্টাম বললে তুমি? হ্যাঁ। না, মোমেন্টামের কনসেপ্ট অনেক পরে আসছে। নিউটনের নিউটনের প্রপোজিশনে মোমেন্টাম কথাটা নেই। নিউটনের প্রপোজিশনে নিউটন যেটা বলছে সেটা হচ্ছে যে এর মোশন স্টেটটা সেম থাকবে, অর্থাৎ সোজা কথায় বলতে গেলে এর ভেলোসিটি চেঞ্জ হবে না। না তো হুম। এবার আমরা এখন জানি যে ভেলোসিটি ইজ এ ভেক্টর, সো ভেলোসিটির ভ্যালুও চেঞ্জ হতে পারবে না, ভেলোসিটির ডাইরেকশনও চেঞ্জ হতে পারবে না। সেটাই নিউটন আরেকটু গোদা গোদা কথায় বলে যে ইফ দের ইজ নো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাইড আ পার্টিকেল। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তো এবার এইটা সে দেখছে মোশনটা। এবার যখন এই মোশনটা দেখছে তখন অবভিয়াস কোশ্চেন হচ্ছে যে আরে এটা কি করে হতে পারে, একটা পার্টিকেল সেরকম র্যান্ডামলি এরকম মুভ করেই যাচ্ছে, তাহলে সে এনার্জি পাচ্ছে কোথা থেকে, ফোর্স পাচ্ছে কোথা থেকে? এবার এগেইন আমি কবেকার কথা বলছি, আজ থেকে প্রায় 200 বছর আগে। ফলে সেই সময় অনেক কিছুতে এরকম একটা থিওরি চলতো, দ্যাট থিওরি ইজ কল্ড ভাইটাল ফোর্স থিওরি। ঠিক আছে, এ নিয়ে আমরা পরেও অনেক ক্ষেত্রে কথা বলবো। ঠিক আছে, ভাইটাল ফোর্স থিওরি। ভাইটাল ফোর্স থিওরি মানে হচ্ছে সোজা কথা ঈশ্বরের হাত। হ্যাঁ, মানে এটা খুব ইন্টারেস্টিং যে ঈশ্বর ক ধরনের হতে পারে, এটার একটা ফিলোসফিক্যাল প্রপোজিশন আছে। ঠিক আছে। হ্যাঁ, মোটামুটি 6 ধরনের ঈশ্বর পসিবল। ঠিক আছে, মানে কেন 6 ধরনের বলা হচ্ছে যে ঈশ্বরকে তুমি কিভাবে দেখছো। ইটস লাইক যেমন বাইবেলে বলা আছে না যে গড ইজ omnipotence, omnibenevolence and all that। ঠিক আছে, সো ওই রকম যে তোমার ঈশ্বর কি কি করতে পারে তার উপর বেসিস করে ঈশ্বরকে মোটামুটি 6টা ক্লাসে ভাগ করা যায়। অ্যাকচুয়ালি 6+1। +1টা কেন বলছি, এবার এই যে 6টা ক্লাস অফ ঈশ্বর, এই প্রত্যেকটা ঈশ্বরকে চ্যালেঞ্জ করা যায় এক্সেপ্ট ওয়ান ঈশ্বর, দ্যাট ইজ কল ওই +1টা বল, দ্যাট ইজ কল গড অফ দ্য গ্যাপস। ঠিক আছে, গড অফ দ্য গ্যাপস মানে হচ্ছে, এটা খুব ইন্টারেস্টিং, নিউটনের থেকেই বলি গল্পটা। ঠিক আছে। হুম, নিউটন যখন ওর ওই ওই যে বইটা প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, ঠিক আছে, এটা লিখছে, আম, তো বেসিক্যালি ও গ্র্যাভিটি আবিষ্কার করছে এবং গ্র্যাভিটির ওপর বেস করে, মানে ততদিনও মানুষ কিন্তু জানতো যে আমাদের অরবিট গুলো ইলিপ্টিক্যাল, মানে আর্থ ইত্যাদি এগুলো ইলিপ্টিক্যাল অ্যান্ড অল দ্যাট। এটা কিন্তু মানুষ ততদিনে বাই অবজারভেশন এবং ব্যাক ট্রেস করে করে জানতো মানুষ। এবার নিউটন যখন গ্র্যাভিটির প্রপোজিশন দিল তখন আহ, ওকে প্রশ্ন করা হলো যে তুমি যে গ্র্যাভিটি প্রপোজিশন দিচ্ছ সেটা যদি আমাকে মানতে হয় তাহলে দ্য অরবিট অফ আর্থ, অরবিট অফ আদার প্ল্যানেট শুড বি সার্কুলার, নট ইলিপ্টিক্যাল। ওয়াই ইট ইজ ইলিপ্টিক্যাল? তো সেখানে দাঁড়িয়ে নিউটন, মানে এই গ্র্যাভিটি গ্র্যাভিটি এস্টাবলিশ করার সময় নিউটন একটা নতুন ম্যাথমেটিক্যাল টুল আবিষ্কার করেছিল, যেটা আজকের সায়েন্সের জন্য প্রায়, মানে কি বলবো, ইউ ক্যান নট ওয়াক আপ ইঞ্চ উইদাউট দ্যাট থিং ইন সায়েন্স, দ্যাটস কল ক্যালকুলাস। ঠিক আছে, হুম। ক্যালকুলাস আবিষ্কার করছে নিউটন ওই গ্র্যাভিটি ইত্যাদি আবিষ্কার করার, মানে ওই উত্তরগুলো দেওয়ার জন্য। আচ্ছা, নিউটন একা, আজকে যে আমরা ক্যালকুলাসটা পড়ি সেটা একমাত্র নিউটন আবিষ্কার করেছে তা নয়, ওখানে লাগরাঞ্জ আছে। ঠিক আছে, তারপরে ওর নাম কি, আরে ভুলে গেলাম নামটা, যাই হোক, মানে হ্যামিল্টন আছে, হ্যামিল্টন আছে, লাগরাঞ্জ আছে, আর আরেকটা নাম ভুলে গেলাম এল দিয়ে, লাপ্লাস। ঠিক আছে, লাপ্লাস আছে। ঠিক আছে, হুম, এরা আছে। এবার বাট ইনিশিয়ালি মানে নিউটনের প্রপোজিশনটা অনেক, মানে নিউটন অনেকটা কাজ করেছে শুরু। তো মজার ব্যাপার হচ্ছে এই গোটা জিনিসটা নিউটন একটা সামার ভ্যাকেশনে করেছে, মানে 1 ইয়ারের সামার ভ্যাকেশনে ও গ্র্যাভিটির প্রপোজিশন
করেছে এবং গ্র্যাভিটির প্রপোজিশনকে ম্যাথমেটিক্যালি প্রুফ করতে নতুন একটা ম্যাথমেটিক্স ডেভেলপ করেছে, এন্ড দ্যাট ম্যাথমেটিক ইউজিং দ্যাট ম্যাথমেটিক্স গ্র্যাভিটিকে ফাইনালাইজ করেছে, ঠিক আছে। হ্যাঁ। তো এটা মজা, ওই একজন সায়েন্টিস্ট আছে, এখন যদিও সে খুব সায়েন্সের মানে সাইন্টিফিক রিসার্চ করে তা নয়, কিন্তু মূলত পাবলিক সায়েন্সের খুব গুরুত্বপূর্ণ নাম, শুনে থাকবে, তার নাম হচ্ছে নীল ডিগ্রেস টাইসন, ঠিক আছে। আহ ওকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার মতে এই যে আমাদের 300-400 বছরের সোকল্ড একটা মানে অর্গানাইজ সাইন্টিফিক এন্ডেভার, তার মধ্যে সবচেয়ে মানে এমিনেন্ট সাইন্টিস্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইন্টিস্ট, সবচেয়ে ব্রিলিয়ান্ট সাইন্টিস্ট কাকে মনে করে? তখন ও আবার প্রশ্ন মানে এই ধরনের প্রশ্ন উত্তর দেওয়া খুব মুশকিল ইন জেনারেল, কাকে গুরুত্বপূর্ণ বলবো? আইনস্টাইনকে বলবো, কি রিচার্ড ফাইনম্যানকে বলবো, কি শোডিয়েঙ্গারকে বলবো, কি হাইজেনবার্গকে বলবো, কাকে বলবো? ও বলে যে এই প্রশ্নটা কোনো মানে এই থাকতে পারে না, সঙ্গে সঙ্গে যে দিস ইজ নো ডাউট ইট ইজ নিউটন। ওয়াই ইট ইজ নিউটন? কারণ ও বলে যে একটা লোক, সে গ্র্যাভিটি আবিষ্কার করছে, সে নতুন একটা ম্যাথমেটিক্যাল কি বলে ফর্মুলেশন আবিষ্কার করছে, যে ফর্মুলেশনটা আজকে এরম ভাবে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে। তারপরে সে সানলাইটকে ভেঙে তার 7টা কালার এগুলোকে ভাঙছে, সমস্ত কিছু করছে। আর অনেকগুলো এরকম ছোট ছোট টুকরো টাকরা কাজ করছে, মানে কিছু নিউমেরিক্যাল মেথড বের করছে ক্যালকুলেশন করার জন্য, এই সমস্ত কিছু করছে। তারপরে সে কমপ্লিটলি অন্যদিকে যাচ্ছে, এবং এই সমস্ত কিছু কাজ, যা কিছুকে আজকে আমরা নিউটনের কাজ বলে জানি সাইন্টিফিক ওয়ার্ল্ডে, সেটা সে 26 বছর বয়সে করে কমপ্লিট করে দিয়েছে। তারপরে আর সে সায়েন্সে থাকেই নি। তারপর সে অ্যালকেমিতে চলে গেছে। অ্যালকেমি মানে হচ্ছে কেমিস্ট্রির এনশিয়েন্ট রূপটা, যেখানে কাইন্ড অফ খানিকটা ম্যাজিক, খানিকটা কেমিস্ট্রি এইটা নিয়ে চলা হতো। মানে তখন জাস্ট লোকে সবকিছু আবিষ্কার করছে না, মানে অবাক ভেবে বাবা এটা কি হয়ে গেল, ঠিক আছে। তো সেখান থেকে একটা ম্যাজিক, একটা কেমিস্ট্রি, মানে খানিকটা তার মধ্যে সায়েন্স আছে, খানিকটা ম্যাজিক আছে, এরকম একটা ব্যাপার। সেটার নাম হচ্ছে অ্যালকেমি। তো তারপরে নিউটন পুরোপুরি চলে গেছে অ্যালকেমির দিকে। তাহলে 26-27 বছর পর্যন্ত নিউটন যা করেছে তাই আজকে নিউটনের কাজ বলে পরিচিত, এন্ড দ্যাট ইজ হিউমাঙ্গাস। ফরগেট অ্যাবাউট দ্যাট। আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা যখন ওই ইলিপ্টিক্যাল অরবিট গুলোকে ব্যাখ্যা করলো, তারপরে দেখলো যে যদি ওই প্রপোজিশনটা সত্যি হতে হয়, তাহলে আহ, বৃহস্পতির আম, জন্য মানে জুপিটারের জন্য আর্থের মুন প্রতিবার বৃহস্পতির কাছে যখন আসবে, তখন আর্থের মুন আর্থের থেকে একটু একটু করে শিফট করতে থাকবে। এবং সেই শিফটটা হচ্ছে হচ্ছে না তা না, শিফটটা হচ্ছে, বাট সামহাউ সেই শিফটটাকে মানে এই যে আর্থের থেকে মুন একটু একটু সরে যাচ্ছে ডিউ টু জুপিটার, মুন আরো অন্য কারণের জন্য সরছে, কিন্তু জুপিটারের জন্য যে সরাটা সেইটা আফটার সাম টাইম কেউ এসে রিসেট করে দিচ্ছে। কারণ যদি রিসেট না করতো, যবে থেকে মুন আর আর্থ আছে ততদিনে মুন আর্থের গ্র্যাভিটি ভেদ করে চলে যাবে, মানে ছেড়ে চলে যাওয়া উচিত জুপিটারের কারণে। কিন্তু যায়নি, আমরা মুনকে দেখতে পাচ্ছি, তা কেন? এটা নিউটন তখন উত্তর দিতে পারেনি। হ্যাঁ, নিউটন তখন ওটাকে ওই ঈশ্বরের হাতে ছেড়ে দেয়, যে হ্যাঁ একটা ঈশ্বরের হাত আছে যে ওটাকে রিসেট করে দিচ্ছে, মুনকে রিসেট করে দিচ্ছে আবার একটা ব্যাক টু পজিশন, ফলে ইভেনচুয়ালি মুন বেরিয়ে যাচ্ছে না। এবং নিউটনের একটা বিখ্যাত উক্তিও আছে হুইচ স্টেট সামথিং লাইক দ্যাট, মানে আমি এক্সাক্ট করছি না, সেটা হচ্ছে যে ইফ দেয়ার ইজ গড, গড মাস্ট বি আ ম্যাথমেটিশিয়ান, ঠিক আছে। তো নিউটন ওটুকু বলে ছেড়ে দেয়, কারণ নিউটন ওটা অ্যাকচুয়ালি যে কারণে শিফটটা হয় সেটা আমরা আজকে জানি, নিউটন জানতো না, নিউটন বের করে উঠতে পারেনি, তাই ওটা ও ছেড়ে দিয়েছে ঈশ্বরের হাতে। ফলে এই প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, যেটা মানে হিউম্যান মডার্ন সাইন্টিফিক এন্ডিভিয়ারের ওয়ান অফ দ্য বাইবেলস বলা যেতে পারে, সেই বইটাতেও ঈশ্বরের কনসেপ্ট নিউটন রাখছে। বাট যে নিউটন যেটাকে ঈশ্বর বলছে সেটা আজকে আমরা জানি। এইখান থেকে একটা জিনিসের জন্ম নেয় যাকে বলা হয় গড অফ দ্য গ্যাপস, ঠিক আছে। গড অফ দ্য গ্যাপস, ওই যে বললাম যে দুনিয়ায় 6 ধরনের ঈশ্বর পসিবল, ঠিক আছে, মোটামুটি। মানে যে যা ঈশ্বরে বিশ্বাস করে তাদের সাথে জিজ্ঞেস করলে বোঝা যাবে তারা ওই 6 ধরনের আইদার কোনো একটাতে অথবা কোনো 2, 4, 5টার কম্বিনেশনে বিশ্বাস করে। এই 6 ধরনের ঈশ্বরকেই চ্যালেঞ্জ করা যায়, ঠিক আছে। কেমন ভাবে চ্যালেঞ্জ করা যায় একটা উদাহরণ দিই। সে ফর এক্সাম্পল, এই যে বাইবেলের যে লাইনটা যে গড হচ্ছে ওমনিপোটেন্ট, ঠিক আছে। ওমনিপোটেন্ট মানে হচ্ছে সর্বশক্তিমান, তাই তো? ওমনিপোটেন্ট মানে সর্বশক্তিমান তো। হ্যাঁ, হ্যাঁ,
দেখি দাও। সব জায়গায় আছে। হ্যাঁ, ওটা সব জায়গায় আছে অমনি প্রেজেন্স। ঠিক আছে। হ্যাঁ, অমনি প্রেজেন্ট মানে হ্যাভিং আনলিমিটেড পাওয়ার, টোটাল অথরিটি অর এবিলিটি টু ডু এনিথিং। ঠিক আছে। হুম। ওই যে আগের দিন বলছিলাম না, সে বিখ্যাত গানটা কুং ফায়ার গানটা আর বাড়িয়ে। না। আচ্ছা, হ্যাঁ শুনে দেখতে পারো, ভালো গান। কুং ফায়া কুং এর যে কনসেপ্টটা, ওটা যদি অন্য একটা রিলিজিয়ান থেকে আসছে, আহ, যদিও লাইনেসটা সেম, বাট ওখানে যে কুং ফায়া কুং এর আপনি কি বলেছেন যে ঈশ্বর বললো হও, মানে and does it happen। ঠিক আছে। সো ঈশ্বর ইজ omnipotent। এখন ফিলোসফি এটাকে কাউন্টার করে এইভাবে যে যদি ঈশ্বর omnipotent হয়, যদি ঈশ্বর সর্বশক্তিমান হয়, তাহলে ঈশ্বর কি এমন একটা স্টোন ক্রিয়েট করতে পারবে যে যে স্টোনটাকে সে নিজেই লিফট করতে পারবে না? আম, না, পারবে না। পারবে না, যদি সেটা না পারে তাহলে সে omnipotent নয়। হ্যাঁ। আর তা- যদি পারে তাহলেও সে omnipotent নয়, কারণ তুমি এসেনশিয়ালি বলছো যে ঈশ্বর এমন একটা পাথর বানাতে পারবে যে পাথরটা সে নিজেই তুলতে পারে না, তার মানে সে এমন একটা পাথর ইউনিভার্সে এক্সিস্ট করে যেটা তোলার ক্ষমতা ঈশ্বরের নেই। সো ইন আদার ওয়ে, ইন আইদার ওয়ে রাদার ইন আইদার ওয়ে, ঈশ্বর ক্যান নট বি প্রুভেন অ্যাজ omnipotent। ঠিক আছে। সো এইভাবে ওই যে ছখানা মোটামুটি ঈশ্বরের কনসেপ্ট হয়, এই ছটা ঈশ্বরের কনসেপ্টকে চ্যালেঞ্জ করা যায়। দ্য ওনলি কনসেপ্ট অফ গড দ্যাট ক্যান নট বি চ্যালেঞ্জ ফুললি from scratch or from first principle is the God of the gaps. ঠিক আছে। What it means, God of the gaps, as the name suggests, God of the gaps means if there is a gap in explanation, one can assign a God to it। এবং যতক্ষণ না পর্যন্ত তুমি একটা অ্যাডিকুয়েট এক্সপ্লেনেশন ওই গ্যাপটার জন্য পাচ্ছ, ওই এক্সপ্লেনেশন গ্যাপটার জন্য পাচ্ছ, ততক্ষণ অব্দি তুমি ওই গ্যাপটাকে নালিফাই করতে পারবে না। সো গড অফ দ্য গ্যাপস ক্যান নট বি চ্যালেঞ্জ, বাট গড অফ দ্য গ্যাপস ক্যান বি এলিমিনেটেড। And there are plenty of cases in human history যেগুলো একসময় এই গড অফ দ্য গ্যাপস হিসেবে ট্রিট হতো, কিন্তু আজকে তার এক্সপ্লেনেশন আছে। অর্থাৎ আমরা সেই গড অফ দ্য গ্যাপস কে ডিমিনিশ করে দিয়েছি, নালিফাই করে দিয়েছি, বাট আমরা চ্যালেঞ্জ করতে পারবো না। হ্যাঁ, মানে ইউ ক্যান নট সার্টেনলি চ্যালেঞ্জ। ঠিক এই হুম। কারণেই, ঠিক এই কারণেই কেউ যদি বলে যে ঈশ্বর আছে, তাহলে সে যতটা বোকা বোকা কথা বলছে। যে বলছে ঈশ্বর নেই অ্যান্ড আই এম অ্যাবসলিউটলি সার্টেন অ্যাবাউট ইট, সেও একই জায়গায় দাঁড়িয়ে বোকা বোকা কথা বলছে। ঠিক আছে। ফলে until and unless you are absolutely certain about the reality of our universe, you cannot tell that with absolute certainty। ঠিক আছে। হুম। তো হ্যাঁ, তো এই গড অফ দ্য গ্যাপস এর গল্পটা হচ্ছে এইখানে। তো এই ভাইটাল ফোর্স থিওরির কথা আমরা বিভিন্ন জায়গায় শুনতে শুনতে যাবো। ঠিক আছে। ভাইটাল ফোর্স থিওরি কি? ভাইটাল ফোর্স থিওরি হচ্ছে যে বিশেষ করে এই 1800 সেঞ্চুরিতে এরকম অনেক কিছু, তখন সায়েন্স ডেভেলপ করছে, সায়েন্স নতুন নতুন জিনিস আবিষ্কার করছে, বাট পুরোনো ধ্যান ধারণাও রয়েছে। ফলে একটা কনসেপ্ট সায়েন্টিস্টদের মধ্যেই ছিল যে এই জিনিসটা তুমি করতেই পারো ল্যাবে, কিন্তু উইদাউট, ল্যাবে মানে কি, মানে মানুষ এটাকে করতেই পারে, কিন্তু উইদাউট সাম হ্যান্ড অফ গড ইউ ক্যান নট ডু দ্যাট। মানে এটা এরকম ছিল যে অর্গানিক মলিকুল, মানে যে ধরনের মলিকুল গুলো আমরা নেচার থেকে পাই, সেগুলো মানুষ ল্যাবে কোনো ভাইটাল ফোর্স ছাড়া, মানে ঈশ্বরের হাত ছাড়া তৈরি করতে পারবে না। হুম। এবার হ্যাঁ, তো এবার সেগুলো ভাঙতে ভাঙতে থেকে যাবে। এইখানেও যখন ব্রাউন এইটা দেখলো ইমোশনটা, দ্য অবভিয়াস রিজনিং দ্যাট টাইম ওয়াজ ভাইটাল ফোর্স থিওরি। ঠিক আছে, যে সামহাউ এইগুলো মুভ করছে। তো ব্রাউন একটা মজার কাজ করেছিল, ব্রাউন এই কনসেপ্টটাকে নালিফাই করার জন্য, যাতে টেস্ট করার জন্য, ও শুধু পোলেন গ্রেন নিয়ে বসে থাকেনি। কেন থাকেনি? তার কারণ হচ্ছে যে পোলেন গ্রেন ইজ সামথিং যেটা একটা অর্গানিক সোর্স থেকে আসছে, ন্যাচারাল সোর্স থেকে আসছে। সো সামন ক্যান আর্গিউ যে আচ্ছা পোলেন গ্রেন তো একটা লিভিং সিস্টেম, তাহলে ওর লিভিং সিস্টেমটার মধ্যে এনার্জি আছে। ঠিক আছে। এবং সেখান থেকে সে মুভ করছে। ও এটা চকের গুঁড়ো দিয়ে করেছে,
ইটের গুঁড়ো দিয়ে করেছে। এবং মজার, এটা আমি দেখেছি, হিস্টোরিক্যাল এভিডেন্স আছে যে ও মিশরে গিয়ে, ইজিপ্টে গিয়ে স্ফিংস এর টুকরো নিয়ে এসেছিল এবং তার ভাঙা টুকরো দিয়ে করেছে, দেখছি একই একই রকম রেজাল্ট পাওয়া যাচ্ছে। ঠিক আছে। তো এইটা ব্রাউন 1864 এই প্রপোজিশন দিচ্ছে। এখন আমাকে দেখতে হবে এর কদিন পরে, মানে ওই 1860s, 1870s, 1890s এইরকম সময় মানুষ অলরেডি অ্যাটমকে ভাঙা শুরু করে দিয়েছে। ঠিক আছে, অ্যাটমকে ভাঙা শুরু করে দিয়ে, কিন্তু ইয়েট এটাই ডিসক্রাইব না যে ম্যাটার ডিসক্রিট না কন্টিনিউয়াস। এটাই এখনো পর্যন্ত ওয়েল এস্টাবলিশ নয় যে সেটা পার্টিকেল, মানে অ্যাটম ইজ ফান্ডামেন্টাল পার্টিকেল, সেটা আদৌ এক্সিস্ট করে কিনা। অর্থাৎ অ্যাটমের এক্সিস্টেন্সই আমাদের কাছে ক্লিয়ার নয়, ইয়েট আমরা অ্যাটমকে ভেঙে তার থেকে কিছু পাওয়ার চেষ্টা করছি। সেগুলো আমরা দেখবো পরবর্তীকালে যখন আমরা অ্যাটমিক স্ট্রাকচারের ভিতরে ঢুকবো। নাও এটা প্রথম এস্টাবলিশ হলো কখন, মানে এর দুটো তিনটে অ্যানেকডোটাল জিনিস বলে দিই। সেটা হচ্ছে যে অ্যারাউন্ড 1996 ইলেকট্রন আবিষ্কার হয়ে গেছে। ইলেকট্রন ডিসকভার। ঠিক আছে। অ্যারাউন্ড 1907 প্রোটন ডিসকভার। ফলে সব মিলিয়ে আমরা বুঝতেই পারছি যে সায়েন্স ইজ ভেরি নন লিনিয়ার। তো কোন সময় গিয়ে এটা প্রথম ঠিক হলো না, 1905-এ অ্যালবার্ট আইনস্টাইন, 1905 না 1903, আই থিঙ্ক 1903। ঠিক আছে, অ্যালবার্ট আইনস্টাইন একটা পেপার পাবলিশ করে। মানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন অফ ব্রাউনিয়ান মোশন, ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন ব্রাউনিয়ান মোশন। ঠিক আছে। হুম এবং সেটা সেটা সে কিভাবে এক্সপ্লেন করে, সে বলে বেসিক্যালি যে এই যে তুমি পোলেন গ্রেনসটা নিয়েছো, দ্যাট বিগার পার্টিকেল, এটাকে তুমি যে মিডিয়ামে ফেলে রেখেছো, সেই মিডিয়ামে, মানে আমি একটা 2 ডাইমেনশনাল ইমেজ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, সেই মিডিয়ামে যে ওয়াটার মলিকুল গুলো আছে, সেই ওয়াটার মলিকুল গুলো এর থেকে অনেক ছোট, সামথিং লাইক দ্যাট। ঠিক আছে। ফর এনি মোমেন্ট এই এই পার্টিকেল গুলো, এই ছোট ছোট পার্টিকেল গুলো এইটাকে বিভিন্ন দিক থেকে ফোর্স দিচ্ছে। ঠিক আছে। হুম এবং বুঝতেই পারছি যে কোন একটা পার্টিকুলার মোমেন্টে কতগুলো পার্টিকেল কোন কোন ডাইরেকশন থেকে ফোর্স দেবে, গোটা ব্যাপারটাই ভীষণ র্যান্ডাম। ঠিক আছে। হ্যাঁ সো অ্যাজ ইট ইজ ভেরি র্যান্ডাম, টাইম ডিপেন্ডেন্ট র্যান্ডাম। ঠিক আছে। ফলে এই র্যান্ডামনেস ওকে আলটিমেটলি কোন একটা মোমেন্টে যতগুলো ফোর্স হবে তার একটা ভেক্টর সাম হবে, হয়ে সে পার্টিকেলটা একটা নেট রেজাল্ট, যদি কোনো নেট ফোর্স পায় তাহলে সেই দিকে সে মুভ করে যাবে। আবার পরের জায়গায় গিয়ে সেম জিনিস হবে, এবং আগের ফোর্সটা আর পরের ফোর্সটা, এই দুটো ফোর্সের মধ্যে কোনো কোরিলেশন থাকবে না। হ্যাঁ, মানে আগের মুহূর্তে কতগুলো পার্টিকেল কোন কোন ডাইরেকশন থেকে হিট করেছিল, দ্যাট হ্যাভ নাথিং টু সে অ্যাবাউট পরের মুহূর্তে কোন কোন পার্টিকেল কোন কোন ডিরেকশন থেকে অ্যাটাক করবে। ঠিক আছে। হ্যাঁ। সো দ্য ওভারঅল থিং উইল বি ভেরি র্যান্ডাম। ঠিক আছে। বাট ইভেনচুয়ালি ও এখানে গিয়ে মুভ করবে পরের মুহূর্তে। ওই জন্যই মোশনটা খুব জিগজ্যাগ, কোনো মানে মোশনটা জিগজ্যাগ মানে বেসিক্যালি বলা হচ্ছে যে একটা মোশন যার অ্যাভারেজ পজিশনটা 0। মানে তুমি যদি লং এনাফ টাইম ধরে দেখো তাহলে দেখবে পার্টিকেলটা ইভেনচুয়ালি কোথাও মুভ করেনি। কারণ ও এদিকে যাবে, যা এদিকেও ইভেনচুয়ালি তাই যাবে, ইভেনচুয়ালি এদিকে যাবে, ইভেনচুয়ালি এদিকে যাবে, এরকম করতে করতে তুমি যদি লং এনাফ টাইম ধরে অবজার্ভ করো, তুমি দেখবে যে মানে the probability of moving in a particular direction, or rather all possible direction, is equal. So the average position will be 0. ঠিক আছে। সো হুম এটা করে আইনস্টাইন ব্রাউনিয়ান মোশনকে প্রুভ করে দিল। তারপরে আইনস্টাইন যেটা করলো সেটার উপর আবার কতগুলো লোক চেক বসালো, চেক বসিয়ে দেখলো যে এটা অনেক কিছুকে জাস্টিফাই করতে পারছি। তো দ্য ভেরি মোমেন্ট আইনস্টাইনের ব্রাউনিয়ান মোশনের ম্যাথমেটিক্সে ক্লিয়ার হয়ে গেল, দ্যাট ভেরি মোমেন্ট, যদিও আইনস্টাইনের সেটা করার ইচ্ছে ছিল যে খুব, তা নয় কিন্তু, মানে পেপারটার মূল উদ্দেশ্য তা নয়। পেপারটার মূল উদ্দেশ্য হচ্ছে যে ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড সেট করা ব্রাউনিয়ান মোশনের জন্য। তো সেটা করতে গিয়ে ইভেনচুয়ালি তুমি ডিসক্রাইব করে ফেললে যে ম্যাটার ইজ ডিসক্রিট, ম্যাটার ইজ ডিসক্রিট। এবং সেটা
যখন করা হচ্ছে তখন অলরেডি ইলেকট্রন প্রোটন আবিষ্কার হতে শুরু করে দিয়েছে। ইন্টারেস্টিং যদি যাই হোক। তো এই হচ্ছে মোটামুটি প্রপোজিশন যে আমরা কিভাবে আমাদের দুনিয়াটা সম্পর্কে বলতে শুরু করলাম। এবার এখান থেকে আমরা একটু ভাঙতে শুরু করি। সেটা হচ্ছে যে যেটা থেকে অ্যাকচুয়ালি আমাদের এই চ্যাপ্টারটা শুরু হবে, সেটা হচ্ছে যে এই অ্যাটমের কনসেপ্ট। দেখো আমরা যে চ্যাপ্টারটা পড়তে চাইছি সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার। কোথায় লিখলাম? এই যে অ্যাটমিক স্ট্রাকচার, ঠিক আছে। সো অ্যাটমিক স্ট্রাকচার কথাটার মানে হচ্ছে যে অ্যাটমের ভিতরের স্ট্রাকচার। বাট এখনো অব্দি আমরা যে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টে এসে দাঁড়িয়েছি, আমরা এটা এস্টাবলিশ করেছি যে ম্যাটার ডিসক্রিট, আমরা এটা এস্টাবলিশ করেছি যে দ্যার ইজ ফান্ডামেন্টাল পার্টিকেল। যদিও একটা জিনিস বলে রাখা ভালো, যে এইখানে যে পার্টিকেল গুলো অ্যাটাক করছিল তারা কিন্তু ওয়াটার মলিকিউল, ঠিক আছে। দোজ আর ওয়াটার মলিকিউল, নট অ্যাটম, মলিকিউল, ঠিক আছে। বাট ইভেনচুয়ালি ম্যাটার ডিসক্রিট, সেটা প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। সো হুম, বাট এখনো অব্দি আমরা অ্যাটম সম্পর্কে যেটুকু জানি সেটা হচ্ছে এইটা, যে কোথায় গেল, অ্যাটমস আর ইনডিভিজুয়াল, অ্যাটমকে ব্রেক করা যায় না। কিন্তু এই চ্যাপ্টারের সোল ডিসকাশনটা অ্যাকচুয়ালি এটাই, যে অ্যাটমের ভিতরে কি আছে, ঠিক আছে। সো দ্য অ্যাটমিক মডেল, এই চ্যাপ্টারের অ্যাকচুয়াল গ্লোবাল নেমটা হওয়া উচিত অ্যাটমিক মডেল। অ্যাটমিক মডেল, ঠিক আছে, অ্যাটমিক মডেল। আর তোমাদের লেভেলে যেটা পড়ানো হয় সেটা অ্যাকচুয়ালি অ্যাটমিক, মানে সেটা বেসিক্যালি অ্যাটমিক মডেল বললে পরে আবার দুটো জিনিস বলতে হয়। অ্যাটমের ভিতরে সব কিছুর মডেল বলতে হয়, মানে অ্যাটমের ভিতরটা কিরকম দেখতে সেটা বলতে হয়। কিন্তু আমরা ক্লাস 11-12 যেটা নিয়ে ডিসকাস করি সেটা তা নয়। আমরা যেটা নিয়ে ডিসকাস করি সেটা হচ্ছে এক্সট্রা নিউক্লিয়ার পার্ট অফ দ্য অ্যাটম, ঠিক আছে, এক্সট্রা নিউক্লিয়ার পার্ট অফ দ্য অ্যাটম, ঠিক আছে। তার মানে দের ইজ সামথিং কল নিউক্লিয়ার পার্ট। এটা আমরা পরে গিয়েই দেখবো যে মোটামুটি ভাবে এটা ক্লিয়ার যে অ্যাটমের ভিতরে বেসিক্যালি দুটো পোর্শন আছে। একটা পোর্শনকে আমরা বলছি নিউক্লিয়াস, আর আরেকটা পোর্শনকে আমরা বলছি এক্সট্রা নিউক্লিয়াস, ঠিক আছে, মানে নিউক্লিয়াসের বাইরের অংশ, ঠিক আছে। তো কেমিস্ট্রি ইজ মোর কনসার্ন অ্যাবাউট, বা কেমিস্ট্রির আবার দুটো ভার্সন আছে। আমরা যে কেমিস্ট্রিটা পড়ি ট্র্যাডিশনাল কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রি ইজ অল অ্যাবাউট কনসার্ন অ্যাবাউট দিস এক্সট্রা নিউক্লিয়ার পার্ট। হ্যাঁ, অবশ্যই এক্সট্রা নিউক্লিয়ার পার্টটাকে ডিসক্রাইব করতে গিয়ে তোমাকে নিউক্লিয়ার পার্টের কথা বলতে হবে, কারণ এই নিউক্লিয়াসটাই আলটিমেটলি এক্সট্রা নিউক্লিয়ার পার্টটাকে মেনটেন করছে। বাট নিউক্লিয়ার পার্টের ভেতরের গল্পটা আমাদের ট্র্যাডিশনাল কেমিস্ট্রির জন্য খুব দরকারি নয়। হুম। তো আমরা ইভেনচুয়ালি যেটা করব সেটা হচ্ছে যে বেসিক্যালি আমরা এরপরে আম, এই অ্যাটমকে ভেঙে আমরা কি পাই সেটা দেখতে শুরু করবো, ঠিক আছে। এখান থেকেই আচ্ছা, পড়াটা শুরু হবে, ঠিক আছে। এবার আমি কতগুলো মজার জিনিস দিয়ে ক্লাসটা এন্ডের দিকে যাবো। ফার্স্ট অফ অল, যে তার মানে আমরা একটা ম্যাটার ছিল, সেখান থেকে আমরা ম্যাটার ডিসক্রিট প্রমাণ করলাম। সেখান থেকে আমরা ডালটনের কথাই যদি মেনে নিই যে দের ইজ সামথিং ভেরি স্মল পার্টিকেল যেটার মধ্যে যেটাকে ভাঙা যায়, ঠিক আছে। মানে ডালটনের অ্যাকচুয়াল প্রপোজিশন গুলো যদি আমরা এবার একটু দেখে নিই, আমি সবগুলো মনে রেখে লিখতে পারবো না। ডালটন কি বলতে, অল কনসিস্ট টাইম ইনডিভিজুয়াল নন অ্যাটম। আচ্ছা, এটা কি সম্ভব যদি কপি করে নেওয়া যায়? দেখ,
কি postulates of, এখানে লিখেছি বাকিটা আমি, কি postulates of Dalton's theory বা Dalton's atomic model। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে যেটা আমরা লিখলাম যে অল ম্যাটার কনসিস্ট অফ টাইনি ইনডিভিজিবল পার্টিকেল নোন অ্যাজ অ্যাটম। ঠিক আছে, দেন বলছে অ্যাটমস অফ স্পেসিফিক এলিমেন্টস আর কমপ্লিটলি আইডেন্টিক্যাল ইন মাস, সাইজ অ্যান্ড প্রপার্টিজ। অর্থাৎ ও বেসিক্যালি বলছে কোন একটা মেটেরিয়াল, হ্যাঁ কোন একটা এলিমেন্ট, আচ্ছা এলিমেন্টের কনসেপ্ট কিন্তু তার আগে আসতে শুরু করে দিচ্ছে, অদ্ভুত। হ্যাঁ মানে আমরা তখন অব্দি জানি না, মানে ডাল্টনের সময় তো জানি না, 100 বছর পর এটা ফয়সলা হচ্ছে, কিন্তু ডাল্টনের সময় জানি না যে ম্যাটার ডিসক্রিট না কন্টিনিউয়াস। অথচ তখন কিন্তু অলরেডি অনেকগুলো এলিমেন্ট আবিষ্কার হয়ে গেছে। ঠিক আছে, ডাল্টনের সময় অক্সিজেন আবিষ্কার হয়ে গেছে, হাইড্রোজেন আবিষ্কার হয়ে গেছে। ঠিক আছে, অনেকগুলো এলিমেন্ট আবিষ্কার হয়ে গেছে। ঠিক আছে, সো ডাল্টনের কাছে এলিমেন্টের কনসেপ্ট ছিল। সো বলছে অ্যাটমস অফ স্পেসিফিক এলিমেন্ট। এলিমেন্ট মানে কি, আজকে আমরা যদি বলার চেষ্টা করি তার মানে হচ্ছে আমাদের গোটা দুনিয়া আসলে কতকগুলো, অ্যাটলিস্ট গোটা দুনিয়া বলা ঠিক নয়, অন্তত হিউম্যান এই মানে আমরা যতদূর ইউনিভার্সের সাথে ইন্টারাক্ট করতে পারি, সো মোস্টলি আমাদের আর্থ আর আর্থের বাইরে আমরা যেটুকু প্রোব টোব পাঠাতে পেরেছি অন্যান্য গ্রহতেই, সব মিলিয়ে এই গোটা যতটুকু আমাদের অবজারভেবল বা ইন্টারেক্টেবল জগৎ, সেই জগৎ আসলে কতগুলি ফান্ডামেন্টাল এলিমেন্ট দিয়ে তৈরি, ফান্ডামেন্টাল ম্যাটেরিয়াল। অর্থাৎ সেই মেটেরিয়াল গুলো দিয়ে গোটা আমাদের ইন্টারেক্টেবল ইউনিভার্সটা তৈরি। ইন্টারেক্টেবল বলছি কিন্তু অবজারভেবল নয়। অবজারভেবল হুম ইউনিভার্স ইজ সামথিং বিয়ন্ড। হ্যাঁ, তো হুম এবার সেটা 118টা যেটা পিরিয়ডিক টেবিলে লেখা থাকে। ঠিক আছে, এই 118টা সবকটা আর্থে পাওয়াও যায় না, আমরা কিছু কিছু আর্টিফিশিয়ালি তৈরি করেছি, মানে আর্টিফিশিয়াল সিচুয়েশন তৈরি করে, এমন খুব ড্রাস্টিক সিচুয়েশন তৈরি করে সেখানে কিছু পার্টিকেল তৈরি করেছি, মানে কিছু এলিমেন্ট তৈরি করেছি। ঠিক আছে, শেষের দিকের গুলো। বাট এলিমেন্টের কনসেপ্ট ছিল বলে বলছে যে কোন একটা পার্টিকুলার এলিমেন্টের যে ওই টাইনি পার্টিকেলটা যাকে আমরা অ্যাটম বলছি, তাদের মাস, সাইজ অ্যান্ড প্রপার্টিজ আইডেন্টিক্যাল হবে। ঠিক আছে, অর্থাৎ ও এটা দিয়েই বলে দিচ্ছে যে তার মানে তুমি আগে যদি ঠিক করে নিতে পারো যে তোমার ইউনিভার্সে কতগুলো ফান্ডামেন্টাল এলিমেন্ট মেটেরিয়াল আছে, দ্যাট ইজ কল এলিমেন্ট আছে, তাহলে তুমি অ্যাকচুয়ালি গোটা ব্যাপারটাকে একদম অর্গানাইজ করে ফেলতে পারবে। তারপরে বলছে অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্টস হ্যাভ ডিফারেন্ট মাসেস এন্ড ডিস্টিংক্ট প্রপার্টিজ। অর্থাৎ অ্যাটম ইজ দ্য ফান্ডামেন্টাল, অ্যাকচুয়াল ফান্ডামেন্টাল থিং, যেটা একটা মেটেরিয়ালকে তার সকল প্রপার্টিজ দেয়। সো অ্যাটম ইজ দ্য লিস্ট পসিবল ফ্র্যাগমেন্ট which contains all of chemical and physical properties of a material। ঠিক আছে, তারপর হচ্ছে কম্পাউন্ড ফর্ম when অ্যাটম, কম্পাউন্ড ফর্ম when কম্পাউন্ড মানে হচ্ছে ওই ফান্ডামেন্টাল মেটেরিয়াল দ্যাট ইজ কল এলিমেন্ট, সেই এলিমেন্ট গুলো একে অপরের সঙ্গে কম্বাইন করে কম্পাউন্ড তৈরি করছে। এটাকে তুমি ম্যাথমেটিক্স এর মতো করে ভাবো, আর ইটস লাইক মানে in the integer space what are the fundamental numbers? প্রশ্নটা ক্লিয়ার হলো? না, ইন্টিজার স্পেসে, অর্থাৎ আমরা রিয়েল নাম্বারের স্পেসে ভাবছি না, ইন্টিজার স্পেস, ইন্টিজার আচ্ছা, স্পেসে ফান্ডামেন্টাল নাম্বার গুলো কি কি, মানে কোনগুলো ফান্ডামেন্টাল নাম্বার তুমি জানো, কিন্তু মোস্ট প্রবাবলি তুমি প্রশ্নটাকে রেকগনাইজ করতে পারবে না, সেই জন্য আমি প্রশ্নটা করছি। আম, ইটস দ্য প্রাইম নাম্বার। Prime numbers are fundamental numbers in the integer space because any number can be generated by multiplying or factorized, or any number can be factorized in terms of prime numbers। বুঝতে পারলাম? আচ্ছা, ও আর ঠিক ওয়ান, আছে, হ্যাঁ হ্যাঁ, ও ওয়ান, ও ইনক্লুড হবে নিশ্চয়ই। বুঝতে পারলাম না। নাম্বার ওয়ানটাও ইনক্লুড হবে। নাম্বার ওয়ানটাও ইনক্লুড হবে, নাম্বার ওয়ানও ইন্টিজার। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে যে নাম্বার ওয়ানকে আমরা টেকনিক্যালি প্রাইম বলি না। ঠিক আছে, বাট হ্যাঁ, মানে তুমি যদি চিন্তা করে দেখো যে নাম্বার ওয়ানকে প্রাইম বলা যায়, বিকজ প্রাইম ইজ সামথিং হুইচ ক্যান নট বি ফ্যাক্টরাইজ সাম into some other number other than that number itself and one। ঠিক আছে,
সো ইন প্রিন্সিপাল হোয়াট ইউ আর সেইং যে কোনো একটা নাম্বারকে যদি আর কোনো নাম্বারে ফ্যাক্টরাইজ করা না যায়, তার মানে সেটা প্রাইম। তাহলে ওয়ানকেও তো তুমি 1 × 1 লিখতে পারো, ঠিক আছে? বাট টেকনিক্যালি আমরা প্রাইমকে ডিফাইন করেছি এইভাবে যে প্রাইম ইজ এ নাম্বার হু have two factor. One is the number itself and other is 1. But 1 এর ক্ষেত্রে those two factors superimpose to each other. That's the problem. আচ্ছা। তো যাই হোক, আমি এটা উদাহরণ দিলাম ওরকম ভাবে যে তার মানে there are some fundamental atoms যারা নিজেদের মধ্যে, এবং তুমি ভাবে যে তাহলে প্রাইম নাম্বার, আর তারপরে তুমি তার ইয়েকে প্রাইম নাম্বারের আদার দেন প্রাইম নাম্বার গুলো কি বলি আমরা? কম্পোজিট। কম্পোজিট নাম্বার, ঠিক আছে? সো ইউ আর কম্পোজিং নাম্বার। এখানেও তাই, যে যদি এটা কম্পোজিট বলে না, কম্পাউন্ড বলে, বাট মিনিং ওয়াইজ সেম। কম্পোজিট কম্পাউন্ড মিনিং সেম। ইউ আর বিল্ডিং মিক্সচার অফ, or rather composite. You are doing a composite using some fundamental things. বুঝেছি। এবং সেগুলো হোল নাম্বার রেশিওতেই হবে। কেন হবে? তার কারণ হচ্ছে যে অ্যাটমকে তো আমি ভেঙে যুক্ত পারবো না, ঠিক আছে? মানে অ্যাটমের ভাঙা কোনো নেই অ্যাকর্ডিং টু ডাল্টনস থিওরি, ঠিক আছে? হ্যাঁ, chemical reaction only rearrange atom. Atoms are never created, never destroyed, never divided, destroyed or divided, ঠিক আছে? সো এই হচ্ছে ডাল্টনের মডেল। কিন্তু আজকের কনসেপ্টে আমরা যে দেখি, যে আমরা বলবো যে ডাল্টনের প্রথম প্রপোজিশনটাই ভুল, কারণ অ্যাটমকে ভাঙা যায়। আমরা অ্যাটমের ভিতরে স্ট্রাকচার নিয়ে যখন কথা বলছি, তখন আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইত্যাদি পাবো, তখন অ্যাটমকে ভাঙা যায়, ঠিক আছে? সেদিক দিয়ে দেখলে ডাল্টনের মডেল ঠিক, বাট ডাল্টনের মডেলকে একটু মডিফাই করলে কারেক্ট করে নেওয়া যায়। সেটা হচ্ছে যে ওখানে বলতে হবে যে atom is divisible, but if you divide atom, the identity of that material got destroyed. What I mean to say is, if you divide an carbon atom and if you divide an oxygen atom, you will get similar fundamental component, namely electron, proton, and neutron. And if you shuffle them, like you are taking 2 electrons from oxygen atom and giving it to carbon atom, it doesn't matter. It's still being a carbon atom. As long as the number of those fundamental particles are same. It's like for carbon, the common carbon, ঠিক আছে? For common carbon means standard isotope টার কথা বলছি, for standard isotope of carbon, ঠিক আছে? তাতে প্রোটন আছে 6খানা, ইলেকট্রন আছে 6খানা, আর নিউট্রন আছে 6খানা, ঠিক আছে? আর ফর স্ট্যান্ডার্ড অক্সিজেন, এতে প্রোটন আছে কটা জানো? 8। Yes. হ্যাঁ, ইলেকট্রন 8 and neutron 8, ঠিক আছে? হ্যাঁ, so এইটা। So as long as you have 6 proton, let's say, think like that, you take a beaker and you have 3 different color balls. You have red balls, which are proton. You have blue ball, which are neutrons, and you have some pink ball, which is electron. Now, if you take 6 red ball, 6 pink ball, and 6 blue ball, you will, that beaker, that combination is called a carbon atom. Similarly, if you take 8 pink ball, 8, all those numbers, that combination is called oxygen atom. Okay, so it doesn't matter which electron goes where. It doesn't matter. Electron is electron, proton is proton, and neutron is neutron. এই যে 118টা এলিমেন্ট, তাদের যে অ্যাটম, তাদেরকে যদি আমি ভাঙতেই পারি। ডাল্টন এই জায়গায় ভুল, ডাল্টন বলেছিল ভাঙাই যাবে না। It can be destructed, but when not destructed, it can be divided. But if I divided it, what I will get some fundamental particle which doesn't have some unique identity tagged to the material it came from. The electron of carbon is as similar as the electron of oxygen. So
এবার আমরা তাহলে ফান্ডামেন্টাল এলিমেন্ট গুলোকে আমরা কিভাবে ভাবছি, তুই কি একটু ফিলোসফিক্যালি ভাবলেই বোঝা যায়। এটা আমি কোথাও দেখিনি যে সাইন্টিফিক্যালি কোনো বইতে এটাকে বলে দিয়েছে কোনো একটা, কিন্তু খুব চাইলেই বলা যায় ইটস বেসিক্যালি the the particular combination of electron, proton, and neutron is called a material, or a fundamental material rather. If I take one electron, one proton, that's all. It's a hydrogen. If I take two proton, two electron, and two neutron, it's helium. ওকে, এখান থেকে আমার একটা ফান্ডামেন্টাল প্রশ্ন আমার মাথায় এসেছিল একদিন, সেটা হচ্ছে যে আচ্ছা আমরা, তুমি দেখবে এরপরে যখন আরেকটু এগোবো আমি বলবো যে আম, আমি আইসোটোপের কথা বলবো, ঠিক আছে, আমি আইসোটোনের কথা বলবো, ঠিক আছে। এগুলো কি, এগুলো হচ্ছে যে আমরা এই যে ছটা প্রোটন, ছটা ইলেকট্রন, ছটা নিউট্রন, এদেরকে কার্বন বলেছি। এবার সামহাও আমি হাইড্রোজেনটা দিয়ে এক্সাম্পল দিই, যে হাইড্রোজেনের যদি লেটস সে একটা বাক্সের ভেতরে একটা প্রোটন একটা ইলেকট্রন হয়, তাহলে আমরা তাকে বলি হাইড্রোজেন। যদি ওই বাক্সের ভেতরে একটা প্রোটন একটা ইলেকট্রন তার সঙ্গে একটা নিউট্রন অ্যাড করে দিই, তাহলে তাকে আমরা হাইড্রোজেনই বলি, কিন্তু বলি এটা হাইড্রোজেনের একটা আইসোটোপ, ঠিক আছে, আইসোটোপ অফ হাইড্রোজেন, ঠিক আছে। এবার তার মানে খেয়াল করে দেখো, আমরা তো বলছি যে কোনো একটা এলিমেন্ট তার আইডেন্টিটি তৈরি হয় এই প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন এদের পার্টিকুলার কম্বিনেশন দিয়ে। তার মানে এই কম্বিনেশনে কোনো একটা যদি চেঞ্জ হয়, তাহলেই তো ওভারঅল জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাই না? বাট আমরা দেখবো যে অনলি হোয়েন দ্য প্রোটন নাম্বার ইজ চেঞ্জিং আমরা ওটাকে একটা আলাদা এলিমেন্ট হিসেবে ট্রিট করছি। আদারওয়াইজ if the proton number is similar, we are saying that it is the same element but some different version of it. Like sometimes we call it isotope, sometimes we call it isotone, sometimes we call it isobar, sometimes we called it isoelectronic species. Okay, so we are giving a extra bit of importance with proton. কেন? এটা আমার প্রশ্ন, যে কেন প্রোটনকে আমরা একটু বেশি গুরুত্ব দিচ্ছি। যে প্রোটনের নাম্বারটা চেঞ্জ হলে পরে আমরা তাকে একটা অন্য নামে ডাকছি, হাইড্রোজেন, অক্সিজেন, হোয়াট এভার। বাট অন্যগুলোর নাম্বার চেঞ্জ হলে পরে আমরা তাকে আলাদা নামে ডাকছি না, আমরা বলছি যে ওর প্রোটন নাম্বারটা যা আছে ও ওটাই, কিন্তু ওর একটু আলাদা ভার্সন, ঠিক আছে। লাইক ডয়টোরিয়াম ইজ আইসোটপ অফ হাইড্রোজেন, ঠিক আছে। এটার কারণটা এটা একটু ইন্টারনেট ঘেটো, ভেবো, সার্চ করো, ঠিক আছে, আমার কাছে এই যে উত্তর আছে। প্রোটনরা কি হ্যাঁ, বলো। বেশি ইন্টারঅ্যাক্ট করে অন্য এলিমেন্টের সাথে? প্রোটন উম, না মানে আহ, সেটা ঠিক নয়, মানে আমি বলবো যে আমি এখন উত্তর দিচ্ছি না, এই কারণেই দিচ্ছি না, তার কারণ হচ্ছে যে একটা আমি বলছি যে তুমি নিজে ভাবো আগে, ভেবে যে মডেলটাই পাবে সেটা একটুখানি, এখন তো জিপিটি আছে, জেমিনি আছে, ফলে তাদের সাথে ইন্টারাক্ট করো যে কি কারণ, তোমার কি মনে হচ্ছে, ও কিছু একটা উত্তর দেবে, সেটাকে ওকে ক্রস ভেরিফাই করবে না, ওকে উল্টো কোশ্চেন করো। এই এক্সারসাইজটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। আমি চাইলে উত্তর দিয়ে দিতেই পারি এখন, বাট আমি এখন দিচ্ছি না, ঠিক আছে। দ্য কোশ্চেন ইজ ভেরি সিম্পল, যে ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন, থ্রি সাবঅ্যাটমিক পার্টিকেল, এদের ডিফারেন্ট কম্বিনেশন গিভ মি আ different species. But in real practical sense, we are assigning a real identity or unique identity only when the proton number got changed. Otherwise, we are calling it the similar element, the different version of similar element. Why we are giving this extra priority to proton? Is there any scientific reason or something other? ঠিক আছে, এটা একটা প্রশ্ন। আরেকটা কোশ্চেন, আমি জানি না এই ক্লাসে মানে চারটে মতো যে ক্লাস হলো তাতে আমি যেটা পড়েছি কিনা, সেটা হচ্ছে যে সেকেন্ড কোশ্চেন হচ্ছে, ফার্স্ট কোশ্চেনটা এটা, ওয়াই উই আর গিভিং প্রোটন an extra priority to set identity of element.
2 নম্বর কোশ্চেন হচ্ছে লাইক 2 নম্বর কোশ্চেনটা আজকে করবো না, থাক 2 নম্বর কোশ্চেনটা আজকে করার জন্য অ্যাডিকুয়েট না। এটাই থাকবে, ঠিক আছে? বলো কোনো প্রশ্ন থাকলে, হুম? কোনো প্রশ্ন না, থাকলে প্রশ্ন বলো। নেই। বেশ, একটুখানি দেখো হ্যাঁ ক্লাস গুলো, পুরোনো মানে ক্লাস, নাহলে চর্চায় থাকবে না। আর এই প্রশ্নটা ভেবো। বেশ, ঠিক আছে। ঠিক আছে।